ইংলিশে কথা বলার ভয়ে স্কুল লাইফে আমি আসলে বেঞ্চে নিচে লুকিয়েছিলাম। একটা স্টুডেন্ট থেকে অনেক বেশি পরিমাণে আমাকে রেগুলারলি লার্নিং করতে হয়। তো আমরা বাংলাদেশে আসলে আমরা ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসেবে শিখি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। সো ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইউর মিস্টেক্স ইজ এ পার্ট অফ ইউর লার্নিং। সো মানুষ কি মনে করবে সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে মানুষ আসলে চিন্তা করবে। তুমি যদি রেগুলার 10টা করে ভোকাবুলারি শিখো, তাহলে 365 দিনে তোমার আসলে 3000 প্লাস ভোকাবুলারি তোমার লার্নিং হচ্ছে। বাট আপনি জীবনে কি একজন মানুষকে চিনেন যে এই 3000 ভোকাবুলারি শিখতে পেরেছে এরকম করে? একটা কোরআন শরীফ যে হাফেজ, এর যদি এটা রিভিশনে না রাখে, কোরআন শরীফ বলে যায়, আর ইংলিশে আবার কোন ক্ষেত্রে আসলে লাউ বা মোলা যে আপনি মনে রাখবেন। আমরা যা শুনি সেটা আমরা ভুলে যাই, আমরা যেটা আসলে লিখি সেটা আমরা মনে রাখি, আমরা যেটা আসলে প্র্যাকটিস করি সেটা আমরা শিখি, আমরা যেটা অন্যদেরকে শেখাই সে বিষয়ে আমরা দক্ষ হয়ে উঠি। আমাদের এখানে সবচেয়ে বেশি হচ্ছে রেফার্ড স্টুডেন্ট, যারা আমাদের এখান থেকে সফল হয়েছে, শত শত স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ। তো এরকম হয়তো বা 5-7 জনকে আমি আপনার সামনে বসাবো, তাদের মুখ থেকে আপনি তাদের গল্পগুলো শুনবেন। আপনারা যদি আসলে ভার্ব লিখে কমেন্ট করেন, আমাদের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 ভার্ব এবং আমি যে প্যাটার্নটা আপনার সাথে আলোচনা করেছি, এই পুরো প্যাটার্নের একটা পিডিএফ আমি অডিয়েন্সকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা কি 80% সময় স্টুডেন্টরা বলে তারা স্পিকিং করে, তারা যা শিখেছে তা কি বলতে পারছে কিনা, এবং 20% সময় আমরা একটু গাইড করি যে কোথায় ভুল হচ্ছে, কীভাবে আরেকটু বেটার করা যায়। 3 মাসের জায়গায় এরপরে আমরা 1 বছরের সাপোর্ট দিয়ে থাকি। মানে এই লাইভ ক্লাস সে ইচ্ছা করলে আরও 1 মাস 2 মাস থেকে শুরু করে সে 1 বছর টানা লাইভ ক্লাস করতে পারবে, যার জন্য 1 পয়সা দিতে হবে না। কি কোর্সে আসলে সে সব কিছুই পাচ্ছে ইংলিশ শেখার জন্য যা দরকার। তারা অনেকেই বলে স্যার শিখতে তো চাই, কিন্তু আসলে শয়তান যে কোন দিক দিয়ে আমার ঘুরায় কোন দিকে নিয়ে যায় আমি বুঝি না। মানে ইংলিশ শেখার বই যতগুলো বাংলাদেশে আছে সবগুলো একটা আলাদা একটা লাইব্রেরি আছে। তা আমরা একটা মেথড করি যেটা হচ্ছে পিই মেথড, মানে আমাদের প্র্যাকটিস ইংলিশ মেথড। এক সময় ছিল রিসোর্স ছিল না কিভাবে শেখা যায়, বর্তমানে এত পরিমাণ রিসোর্স আপনার আছে যে আপনি আসলে মানে উদ্দেশ্যহীন হয়ে যাবেন যে আপনি কোন মেথডে আপনি শিখবেন। তো এটা আমাদের কাছে অনেক বেশি প্লাস পয়েন্ট, কারণ আমরা একটা সিস্টেম তৈরি করেছি। চাকরি একটা ভালো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই, বাট আমার আসলে কনফিডেন্সটা আমি পাই না, আমি কমিউনিকেশনটা আসলে করতে পারি না, ভয় পাই। সো দেখা যাচ্ছে কি সে ভালো একটা সুযোগের সন্ধানে আছে, বাট তার ইংলিশ দুর্বলতা করে সেটা পারছে না। তার মানে কি আপনার সেম প্রশ্ন, আপনি পৃথিবীর যে কোনো প্রশ্ন আপনি যদি এই প্যাটার্ন দিয়ে আপনি করতে পারেন, শুধু ভার্বগুলো আপনাকে শিখতে হবে। সো অনলাইনে আসলে একটা মানুষকে শেখানোর জন্য কত রকম সিস্টেম তৈরি করা যায়, কত রকম পদ্ধতি বের করা যায়, কত রকম আসলে বিভিন্ন টুলস বের করা যায়, কত রকম বিভিন্ন ওয়েজ বের করা যায়, এই সব কিছু নিয়ে আমরা মূলত গবেষণা করছি সবচেয়ে বেশি করে। মানে এখন আমাদের বাংলাদেশের অনলাইনে লার্নিং সিস্টেমটা এই নোকিয়ার মতোই পড়ে আছে। এই আগে যেভাবে পড়াতো আপনি যেভাবে চিনেন, এখনও সেম সিস্টেম। ওদেরকে আমি সফল করতে পারি এবং ওরা যেন একটা কথাই বলতে পারে, স্যার আমার ইংলিশ শেখার পর ইনকাম বেড়েছে। এটা কি আসলেই এত কঠিন? আরবি ভাষা যদি আপনাকে প্রশ্ন করি যে কাইফা তাআল্লামুল ইংলিজিয়া মাহিয়া আশরাফুল মুশকিলা ফি তাআল্লামুল ইংলিজিয়া, আপনি যদি আরবি ভাষা না জানেন, এটা আপনার কাছে একটু কঠিন মনে হতেই পারে। আপনাকে যদি আমি জাপানি ভাষায় প্রশ্ন করি যে আনাতানু নামায় ওয়ান আন্দাসকা আনাতোয়া নানজিকারা নানজি মদে হাতারাকি মাস্কা সরে ওয়ান আন্দাসকা আনাতানু দাইগা কোয়া দোকোদেস্কা আনাতানু তমুদাসিও নামায় ওয়ান আন্দাসকা, অথবা কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। বাট ইফ আই স্পিক টু ইউ ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং টু ইউ, বাট ইউ ক্যান স্পিক ইংলিশ কনফিডেন্টলি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ভাষা শেখা আসলে অনেক সহজ যদি আপনি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারেন। পানিতে না নেমে সাঁতার কাটা যেমন বিপদের লক্ষণ, আপনি সারাদিন ইউটিউবে ড্রাইভিং শেখার ভিডিও দেখে রাস্তায় গাড়ি চালানো যেমন অ্যাক্সিডেন্টের লক্ষণ, ঠিক তেমনি করে সারাদিন ইউটিউবে ভিডিও দেখা, সারাদিন বিভিন্ন বই কেনা, বিভিন্ন কোর্সের শিক্ষকের ভিডিও দেখা, এগুলা করে মুখে না বলাও আসলে একটা বিপদের লক্ষণ। তো ইনকাম বাড়াতে হলে আপনার ইংলিশ শিখতে হবেই। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। ইংরেজিকে আমরা সবাই যেমন ভয় পাই, আবার সবারই ইংরেজির দ্বারস্থ হতে হয়। এই ভয়কে জয় করে যারা ইংরেজিকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়, যারা ইংরেজির শিক্ষক হিসেবে হাজার হাজার শিক্ষার্থীকে ইংরেজি শিখিয়েছেন, আজ এমন একজন শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই এপিসোডে। আমরা এই এপিসোডটিতে জানার চেষ্টা করব কিভাবে একজন দুর্বল শিক্ষার্থী হিসেবে তিনি ইংরেজির শিক্ষক হয়ে উঠলেন এবং হাজার হাজার শিক্ষার্থীকে তিনি ইংরেজির এই কঠিনতম জার্নিতে তিনি হাজার হাজার শিক্ষার্থীর মেন্টর হিসেবে, গাইড হিসেবে তিনি তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, প্র্যাকটিস ইংলিশের ফাউন্ডার অ্যান্ড সিইও জনাব আরিফুল ইসলাম।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ ভাই, আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস ইংলিশ নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এটির আপনি ফাউন্ডার, এটির আপনি সিইও। এটির মাধ্যমে আপনি অফলাইনে অনলাইনে হাজার হাজার শিক্ষার্থীকে আপনি পড়িয়েছেন। আমি আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, আপনি প্র্যাকটিস ইংলিশের আগেও প্রায় 5 কোটি মানুষকে আপনি রিচ করেছেন আপনার বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আপনার বিভিন্ন কোর্সের মাধ্যমে। সুতরাং আমাদের দেশের পিছিয়ে পড়া শিক্ষার্থী বলি, অথবা আমাদের দেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অথবা মিডল আপার, আমি যাই বলি না কেন, সকল শ্রেণীর মানুষ যারা আসলে ইংরেজি শিখতে চায়, তাদের কাছে আপনার এই যে গ্রহণযোগ্যতা, আমি জানার চেষ্টা করছিলাম যে আপনি এতটা উচ্চ লেভেলে নিজেকে কীভাবে নিয়ে গেলেন, যে এত মানুষ আপনাকে দেখে, আপনার কাছ থেকে শেখে। আমি জানতে চাই যে আপনি কিভাবে এত যোগ্যতম, এত দক্ষ একজন শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আপনার ইংলিশ শেখার জার্নিটাই মূলত আমি আজকের এপিসোডে প্রথমে জানতে চাইব। আমি শুরুটা করতে চাই আপনার পড়াশোনা কোথায় সেটি দিয়ে। আমার প্রথমে লেখাপড়া করেছি আমি খিদিরপুর কিন্ডারগার্টেন, তারপর হচ্ছে আমাদের হাই স্কুল খিদিরপুর হাই স্কুলে পড়েছি। এটা কোথায়? এটা হচ্ছে খিদিরপুর হচ্ছে আমাদের মনোহরদী থানা, নরসিংদী হচ্ছে আমাদের জেলা। ওকে। তারপর নরসিংদী জেলায় হচ্ছে আমাদের নরসিংদী সরকারি কলেজে আমি লেখাপড়া করেছি। জি। তারপর অনার্স হচ্ছে মিরপুর বাংলা কলেজে আর কি। কোন সাবজেক্টে? এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের উপরে আর কি। মানে পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন আপনি, পরবর্তীতে নিজেকে একজন ইংলিশ কোচ বলি অথবা ইনস্ট্রাক্টর বলি, টিচার হিসেবে নিজেকে আপনি এস্টাবলিশ করেছেন। জি। মাস্টার্স কোন সাবজেক্টে? মাস্টার্স এখনো করা হয়নি, এটা কন্টিনিউ আর কি। আচ্ছা আচ্ছা। ইংলিশ শেখার প্রতি আপনার এই আগ্রহ এটা কোথা থেকে শুরু হলো? অ্যাকচুয়ালি ইংলিশে কথা বলার ভয়ে স্কুল লাইফে আমি আসলে বেঞ্চের নিচে লুকিয়েছিলাম। বেঞ্চের নিচে? এবং আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহর কাছে নিয়ত করে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে যদি স্যার আমাকে বেঞ্চের নিচ থেকে টেনে না তুলে বা আমাকে অপমান না করে, সবার সামনে প্রশ্ন না করে, তাহলে আমি আজ থেকে ইংলিশে কথা বলা শিখবো এবং একসময় আমি কোটি কোটি মানুষকে ইংলিশে কথা বলা শিখতে সাহায্য করবো ইনশাআল্লাহ। এটা কি হাই স্কুল লেভেলে? হাই স্কুল লেভেলে। সো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছিলেন বলেই 2017 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইংলিশ শিখছি এবং শেখানোর চেষ্টা করছি। সো আমাদের যে প্র্যাকটিস ইংলিশ বই বা আমাদের অনলাইন কোর্স, অফলাইন কোর্সের মাধ্যমে অলরেডি হাজার হাজার মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে ইংলিশে স্পিকিং করছে আলহামদুলিল্লাহ, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, আমাদের ফেসবুক পেজেও রয়েছে আর কি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং যে আপনি বেঞ্চের নিচে লুকাতেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেন ইংরেজির ভয়ে। কিন্তু সেই ভয়টাকে জয় করলেন কিভাবে আসলে? আপনার যে ঘটনাটা বললেন, এটা কি হাই স্কুল লেভেলে কোন ক্লাসে থাকতেন? এটা হচ্ছে ক্লাস মেট্রিক পরীক্ষার আগে আর কি, টেস্ট মানে আপনি যখন 10 বা নিউ 10-এ যখন, তখন? জি, ওই সময়টাই। আচ্ছা, তার মানে তখন তো আপনি নিশ্চয়ই ইংরেজির পেছনে না পড়ে আপনি এসএসসির রেজাল্টের পেছনে পড়েছিলেন। আসলে আমি খুব বেশি একটা যে অ্যাক্টিভ স্টুডেন্ট থাকে না, যে লেখাপড়া অনেক ভালো করতে হবে, ওরকম স্টুডেন্ট ছিলাম না, অ্যাভারেজ স্টুডেন্ট। বাট দেখা যাচ্ছে ইংলিশে আসলে আমি দুর্বল ছিলাম। মেনলি গ্রামারটা বুঝতাম, পরীক্ষায় পাস করতাম, বাট আমি যখন কথা বলতে চাইতাম, কথা বলতে পারতাম না। তো এটা আসলে শুধুমাত্র আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে এরকমটা হয়। স্টিল এখনও স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একই প্রবলেমটা হয়ে থাকে আর কি মেনলি। সো আমারও সেই প্রবলেমটা ছিল, বাট ইংলিশে কথা বলার যে একটা ভয়, তো বলার অপশনও ছিল না, বলতামও না, ফলে আমার আসলে এই সমস্যাটা অনেক বেশি ছিল আর কি স্কুল লাইফে। আচ্ছা আচ্ছা, এই সমস্যা কিন্তু আমারও আছে। ইনফ্যাক্ট আপনি যেটা বললেন যে আসলে আমাদের সবারই কিন্তু অলমোস্ট আছে যে আমরা আসলে ভয় পাই কথা বলতে। কিন্তু আপনি তখন মাত্র এসএসসিতে পড়েন বা এসএসসি পাস করেছেন, সেই সময় আপনি আসলে মানে ভয়টা কিভাবে জয় করলেন আমাকে একটু খোলামেলা বলেন তো। অ্যাকচুয়ালি ভয় তো আসলে একদিনে জয় হয় না, বাট আমি যেটা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন আসলে বড় একটা কিছুর জন্য, বড় একটা উদ্দেশ্যের জন্য। সো আমি যেহেতু বেঞ্চের নিচে লুকিয়েছিলাম, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি যে না, আই উইল লার্ন ইংলিশ এনি হাউ। সো আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ডস, মাই টিচার্স, মাই রিলেটিভস, বাট নোবডি ওয়াজ ইন্টারেস্টেড। মানে কেউ আসলে স্পিকিং করতে রাজি হচ্ছিল না ওই সময়টায়। সো আমি আসলে ফেসবুকে অনেক খোঁজাখুঁজি করে একটা ফেসবুক গ্রুপ খুলেছিলাম আমরা, প্র্যাকটিস ইংলিশ নামে। আচ্ছা। যে গ্রুপে অলরেডি এখন 3,16,000 প্লাস মেম্বার্স বর্তমানে রয়েছে এবং রেগুলার শত শত স্টুডেন্টস এখানে ভিডিও আপলোড করে থাকে। বাট আমি ওই সময়টায় 2019 সালের দিকে আমি ফেসবুকে অনেক ঘুরে, যখন আমি পার্টনার্স পাচ্ছিলাম না, আই ওয়াজ ট্রাইং টু স্পিক উইথ সামওয়ান, কাউকে আমি খুঁজছিলাম বাট আমি পাচ্ছিলাম না খুঁজে। তো ওই সময়টা আমি আসলে ফেসবুকে রাজীব স্যার নামে একজনকে পেয়েছিলাম। উনি এখন বর্তমানে খুব বেশি একটা অ্যাক্টিভ না, বাট ওই সময় অ্যাক্টিভ ছিলেন। তো স্যার আমাকে বললেন, তোমাকে আমি প্রতি সপ্তাহে আমি তোমাকে কল দেবো বিকালে, সো তোমাকে আমি ইংলিশে প্রশ্ন করবো, তুমি আমাকে সেগুলো অ্যান্সার করবা। সো এটা ছিল আমার প্রথম পার্টনার যার সাথে আমি কথা বলতাম। তো স্যার আমাকে, আমার মনে আছে একদিন যে আমাকে প্রশ্ন করেছিল যে আসলে হাউ আর ইউ? আই এম ফাইন। অ্যান্ড হাউ আর ইউ? ইয়েস, আই এম ফাইন। সো টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। সো নিজের সম্পর্কে বলার জন্য। তো ওই সময়টা আমি নরসিংদী আসলে রেল স্টেশনের একটা স্টেশনে দাঁড়িয়েছিলাম, বাট আমার মাথা যে হঠাৎ করে খালি হয়ে গেছে, আমি আসলে কি বলবো, কি উত্তর দিব, কীভাবে শুরু করবো, কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। সো স্যার কতক্ষণ হেলো হেলো করে কলটা কেটে দেয়। বাট
আমরা দেখবেন যে অনেক সময় যখন আমরা কোনো কিছুতে ফোকাস থাকি, কোনো টেনশনে থাকি, তখন কিন্তু আমাদের সময় নিয়ে খুব বেশি একটা খেয়াল থাকে না। তো আমি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করতে করতে, হাঁটতে 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 চিন্তা করতে করতে আমি নরসিংদী স্টেশন থেকে, আমি আসলে জিনারদি স্টেশন আছে আমাদের নরসিংদী স্টেশনের পরে, খুব বেশি একটা দূরত্ব না, বাট আমি সেখানে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে। বাট এরকম একটা ভয়ে ছিলাম আমি। তারপর তো এটাকে ওভারকাম করেছি অনেকভাবে। আমি সাইফোর্সে ইংলিশ কোর্স করেছি, আমি মেন্টরসে ক্লাস করেছি, আবার হচ্ছে আমাদের মূলত আমাদের এই শাফিন স্যারের কাছে পড়েছি, আমাদের লিয়াকত স্যার ওনার কাছে পড়েছি। তো অনেকগুলো শিক্ষকের কাছে আসলে আমার ইংলিশ শেখার সুযোগটা হয়েছে আলহামদুলিল্লাহ। বই তো কত বই পড়েছি, বর্তমানে বাংলাদেশে এরকম কোনো ভালো বই নেই যে আমার পড়া হয়নি, এরকম কোনো কোর্স আসলে নেই যেটা আমার করা হয়নি। সো আমরা অনেকেই মনে করি যে আসলে হয়তো বা একটা কোর্স করবো ইংলিশ শেখা হয়ে যাবে, বিষয়টা আসলে এরকমটা হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং স্টিল আমি যদি মনে করি একটা স্টুডেন্ট থেকে অনেক বেশি পরিমাণে আমাকে রেগুলারলি লার্নিং করতে হয়। সো জার্নিটা আসলে অনেক কঠিন ছিল ওই সময়টায়, বাট আস্তে আস্তে করে এখন তো অনেক সহজ হয়ে গেছে। অনেক এআই থেকে শুরু করে অনেক ফ্রি কোর্স, ফি, অনেক রিসোর্স অ্যাভেলেবেল রয়েছে। বাট 5 থেকে 7 বছর আগে কিন্তু এত বেশি একটা অ্যাভেলেবেল ছিল না। বাট আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। মানে স্পেশালি হচ্ছে প্র্যাকটিস পার্টনার্সটা পাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি, যেভাবে আমি শিখেছি। বাট মেনলি ইংলিশ শিখতে হলে আপনাকে অবশ্যই বলতে হবে। মানে আমরা অনেক সময় যেটা মনে করি অনেক কোর্স আমি করব, অনেক ইউটিউবে ভিডিওস আমি দেখব, বাট যদি আপনার এগুলো হচ্ছে সব কিছু ইনপুট বা ইনফরমেশন নেওয়া, বাট যখন আপনি আউটপুটটা মুখে বের না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইংলিশে অনেক কিছু জানবেন, আপনার মাথায় অনেক কিছু আছে, আপনি লিখতে পারবেন, পরীক্ষায় পাশ করতে পারবেন, বাট আপনি কথা বলতে গেলে মুখে বলতে পারবেন। এবং এটাই কিন্তু হয় এখন। আপনি ইফ আই স্পিক টু ইউ ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং টু ইউ, বাট আপনি কথা বলতে গেলে হয়তো বা বলতে পারছেন, কারণ আপনি তো বলে অভ্যস্ত না। সো আমি সেই বলার চেষ্টাটাই অনেক বেশি করে করেছি, এবং এভাবে আমি আস্তে আস্তে করে ওভারকাম করেছি। এবং স্টিল আমি তো এখনও রেগুলার অনেক বেশি প্র্যাকটিস করে থাকি, রেগুলার ক্লাস করাতে হয়, প্র্যাকটিস করতে হয়। এই জায়গাটা একটু আমাকে ক্লিয়ার করেন এবং আমাকে কিছু অ্যাডভাইস করেন আমার মাধ্যমে আমার দর্শকদের। এই যে যেটা বললেন যে আমরা আসলে শুনলে বুঝতে পারি, আমরা আসলে পড়লে বুঝতে পারি, কিন্তু বলতে গেলে তখন হয়তো আমি বলতে পারছি না। এটা কি মানে একটা জড়তার কারণে বলতে পারছি না, না আমার ভোকাবুলারি আমার ভেতরে নাই সে কারণে বলতে পারছি না? অনেক সময় দেখা যায় ভোকাবুলারি পারি কিন্তু আবার গ্রামারও হয়তো আমার জানা আছে, বাট আমি বলতে পারছি না। এটার পেছনে কারণটা আসলে কি এবং এটা কিভাবে ওভারকাম করা যায়? এটার মেইন কারণটা যদি আপনাকে আমি স্পেসিফিকলি প্রশ্ন করি, আচ্ছা আপনার লাইফে কখনো কি আপনি কোনো শিক্ষক আপনাকে 1 ঘন্টা ইংলিশে কোনো কিছু বুঝিয়েছে? এরকম হয়েছে? আপনি তো অনেক লেখাপড়া করেছেন। খুব কম। খুবই কম। এরকম সময় কি হয়েছে যে আপনি 1 ঘন্টা কারোর সাথে ইংলিশে একটা আলোচনা করেছেন? বাংলায় তো সারাদিনই বলেন, কখনো হয়েছে? এটাও খুব রেয়ার কেস। ইংলিশটা আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, এত পরীক্ষা আপনি পাশ করেছেন, তাহলে এই বিষয়টা আপনি বলা হয়নি কেন? তাহলে আপনি কি মনে করছেন না যেটা আপনার ল্যাকিংস রয়েছে এখানে? এই যে বাংলা আমরা কথা বলি, জাপানিজ ভাষায় কথা বলি, আমরা যে কোনো ভাষায় কথা বলি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে বলি, বলাটা সহজ, লেখাটা কঠিন। অনেক গ্রামের কৃষক রয়েছে, তারা লিখতে পারে, সিগনেচার দিতে পারে না, তারা টিপসই দেয়, বাট তার সাথে আপনি বাংলা কথা বলেন, সে অন্যরকম কথা বলতে পারছে। বাট কথা বলা সহজ, এটা ইট ক্যান বি এনি ল্যাঙ্গুয়েজ, লেখাটা কঠিন। কিন্তু আমরা বাংলাদেশে আসলে আমরা ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসাবে শিখি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দ্যাটস ওয়াই আমরা আসলে পরীক্ষায় পাশ করতে পারি ঠিকই, বাট দিন শেষে ফিজিক্স যেমন আমরা বলে যাই, কেমিস্ট্রি যেমন আমরা দিন শেষে বলে যাই, প্র্যাকটিক্যাল না খুব বেশি একটা। ইংলিশটা আসলে আমাদের থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল না। ফলে আমরা পাশ করি ঠিকই, বাট আমরা ইংলিশে স্পিকিং করতে পারি না। সো এখানে সমাধান একটাই, যে আপনি যা কিছু শিখেন, আপনি শিখেন কম, আপনার ইনপুট নেন কম, বাট আউটপুটটা বের করেন বেশি। আপনি বলার চেষ্টা করেন, টিচারের সাথে হতে পারে, আপনার পার্টনারের সাথে হতে পারে, ফ্রেন্ডের সাথে হতে পারে, ইট ক্যান বি এনি সিচুয়েশন, বাট ইউ হ্যাভ টু স্পিক, ওপেন ইউর মাউথ। কিন্তু এখানে তো মানে যদি আমি ভুল বলি, আচ্ছা এই যেটা হয় যে আমি যদি ভুল বলি, গত 7 থেকে 8 বছরে এই প্রশ্নটা আমি অনেক শুনেছি, স্পেশালি যারা চাকরি করে, ওরা বলে যে স্যার এখন তো বড় হয়ে গেছি, এখন বললে যদি ভুল হয়ে যায় মানুষ কি মনে করবে? অ্যাকচুয়ালি a mistake is a mistake if you don't learn from it, but a mistake is not a mistake if you learn from it. একটা ভুল তখনই ভুল যখন এই ভুল থেকে আপনি কোনো কিছু না শিখতে পারেন। বাট একটা ভুল থেকে যদি আপনি শিখে যান, সেটার ভুল থাকে না, সেটা আপনার একটা লার্নিং। সো ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইউর মিস্টেকস ইজ এ পার্ট অফ ইউর লার্নিং। সো ভুল করতে হবে, ভুল করতে করতে আপনাকে শিখতে হবে, এটা হচ্ছে বিষয় আর কি। সো আমরা অনেক সময় চিন্তা করি যে মানুষ কি মনে করবে। আসলে মানুষ কি মনে করবে সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে মানুষ আসলে চিন্তা করবে কি? সো মানুষের চিন্তা মানুষকে করতে দিন, আপনার উন্নতি আপনাকেই করতে হবে।
সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ভুল করতে করতে শিখতে হবে। রাইট। এক্ষেত্রে আমার কি মানে একজন ইংরেজির শিক্ষার্থী পার্টনার হিসেবে দরকার, নাকি আমি চাইলে আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ অথবা আমার ফাদার, আমার ফ্যামিলিতে যারা থাকে আমি তাদের সাথেও কিন্তু পার্টনার হিসেবে নিতে পারি নাকি? অ্যাকচুয়ালি ইংলিশ পার্টনার আপনার যে কেউ হতে পারে, এবং তার সাথে আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা হয়ে যাবে। মানে বিষয়টা তো এরকম না যে আপনি মোটামুটি ইংলিশটা শিখবেন, এখন কোনো নেটিভ স্পিকার আপনার সাথে এসে স্পিকিং করবে। সো আপনাকে কারো না কারোর সাথে বলতে হবে, তাকে হয়তো আপনি প্রশ্ন করবেন। অনেক প্রশ্নের সিকোয়েন্স রয়েছে, আমাদের বইতে অনেকগুলো সিকোয়েন্স রয়েছে যে আপনি হয়তো বা কেউ আপনাকে প্রশ্ন করবে, কী প্রশ্ন করবে, আপনি আসলে কী অ্যান্সার দিবেন, এগুলো এই প্র্যাকটিস ইংলিশ বইতে সুন্দর করে আমরা তুলে ধরেছি। আচ্ছা। যে আপনি আসলে কিছুই জানেন না, ঠিক আছে, বাট এখন আপনাকে কী প্রশ্ন করবে, আপনিও বা কী উত্তরটা দিবেন, এরকম সুন্দর করে এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, ইন্টারভিউ সেশন দেওয়া আছে। এগুলো আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে উত্তর দিবেন। সো এই সেম, এটাকে বলে পিয়ার প্র্যাকটিস, মানে জোড়ায় জোড়ায় প্র্যাকটিস করা। এই বইটা এরকম করে তৈরি করা হয়েছে যাতে করে আপনি কারো না কারোর সাথে কেউ আপনাকে প্রশ্ন করে আপনি উত্তরগুলো দিতে পারেন। তাহলে কী হবে, আপনার মুখের জড়তা দূর হচ্ছে এবং যে মানুষটা আপনাকে প্রশ্ন করছে তারও মুখের জড়তা দূর হচ্ছে। সো এইভাবে আসলে লার্নিংটা হয় আর কি মেনলি। তার মানে বইটাকে সামনে রেখে যদি দুই বন্ধু একসাথে বসে এবং এক একটা পৃষ্ঠা খুলে যদি সেখান থেকে প্র্যাকটিস শুরু করে, তাহলে দুজনেরই আশা করি যে স্পিকিং যে ক্যাপাসিটি এটা দূর হয়ে যাবে। কারণ দুজনেই তো প্র্যাকটিসটা করছেন, তো এরকমটা না যে আসলে আপনি আমাকে বলছেন আমি শুধু উত্তরটা দিচ্ছি। ইউ আর অলসো আস্কিং মি কোয়েশ্চেনস ইন ইংলিশ, দুজনেই তো প্রশ্নটা করছেন এখানে। কিন্তু এক্ষেত্রে ভোকাবুলারির প্রয়োজনীয়তা কতটুকু? ভোকাবুলারির বিষয়টা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট আমরা যেটা করে থাকি, আপনি মনে হয় এই টার্মটা শুনেছেন যে তুমি যদি রেগুলার 10টা করে ভোকাবুলারি শিখো, তাহলে 365 দিনে তোমার আসলে 3000 প্লাস ভোকাবুলারি তোমার লার্নিং হচ্ছে। বাট আপনি জীবনে কি একজন মানুষকে চিনেন যে এই 3000 ভোকাবুলারি শিখতে পেরেছে এরকম করে? কেউ না, কেউ এই কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। সো ভোকাবুলারি আমরা যেটা করে থাকি, যেমন এই একটা ডিকশনারি হাতে নিয়েছো, এই এ থেকে 10টা, বি থেকে 10টা, আমাদেরকে এরকম পরামর্শ দেওয়া হতো যেভাবে ভোকাবুলারি তোমার স্কিল বাড়াও। বাট যে জিনিস আপনার জীবনে কখনো কাজে লাগে না, এটা আপনি কখনোই মনে রাখতে পারবেন না। যে আপনি ভোকাবুলারি শিখতেছেন, মুখস্থ করতেছেন, 3 মাসে আপনি এটা ব্যবহার করেননি, আপনি 100% এটা ভুলে যাবেন। একটা কোরআন শরীফ যে হাফেজ, এ যদি এটা রিভিশনে না রাখে, কোরআন শরীফ বলে যায়, আর ইংলিশে আবার কোন ক্ষেত্রে আসলে লাউ বা মোলা যে আপনি মনে রাখবেন। সো আপনার এনি স্কিল হতে পারে এটা, আপনি যদি এটাকে কাজে না লাগান, বাস্তব লাইফে আপনি ইউজ না করেন, আপনি সেটা ভুলে যাবেন। সো ভোকাবুলারি শেখার মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি 10টা ভোকাবুলারি শেখেন, বাট এটাকে ট্রাই করবেন কীভাবে প্র্যাকটিসে আনা যায়, কীভাবে এটাকে ব্যবহার করে একটা বাক্য তৈরি করা যায়, সিচুয়েশনে এটাকে ইউজ করা যায়, তাহলে আপনি এটা বেশি দিন মনে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনি যাই শিখেন ভুলে যাবেন দিন শেষে। শুধু ভোকাবুলারি কেন, আমরা তো আরো যদি কোনো রুলস শিখি অথবা যাই শিখি না কেন, সবই তো ভুলে যাই। সবই সেম। এই ভুলে যাওয়ার ব্যবহার করেন না, মানে আপনি রেগুলার ব্যবহার করেন কিন্তু ভুলে গেছেন, এরকম কখনো হয়েছে? আপনার নাম কখনো ভুলেছেন? আপনার বাবার নাম ভুলেছেন? না। আমার নাম কি আমি কখনো ভুলেছি? এগুলো কি বারবার রিপিটেশন করি আমরা, রিপিটেশনের মাধ্যমে আমাদের একটা লার্নিংটা হয়। এই যে কোরআনের অনেক সূরা কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু সূরা ফাতিহা কখনো ভুলে যাই? হয় না, কারণ এই সূরা রেগুলার নামাজে পড়তে হয় আমাদেরকে। সো যে জিনিসগুলো আমরা রিপিটেশন করি, বারবার রিপিট করি, এই বিষয়গুলো আমাদের দীর্ঘদিন মনে থাকে আর কি। আমাদের একটা মূলত এরকম একটা ফিলোসফি আছে আমাদের বইতে, যে শেখাও ফিলোসফি, যে শিখতে চাও শেখাও। তো বইতে সুন্দর করে লেখা আছে ফিলোসফি আর কি, মানে আমাদের চিন্তাধারাটা এরকম। আমার বইতে আছে, হ্যাঁ বইতেও আছে, আমাদের বইতে আমি পড়ে শোনাচ্ছি। আমরা যা শুনি সেটা আমরা ভুলে যাই, আমরা যেটা আসলে লিখি সেটা আমরা মনে রাখি, আমরা যেটা আসলে প্র্যাকটিস করি সেটা আমরা শিখি, আমরা যেটা অন্যদেরকে শেখাই সে বিষয়ে আমরা দক্ষ হয়ে উঠি। আচ্ছা, তার মানে আপনি এই যে এত কথা আমরা বলছি না, দিন শেষে আপনি আমার কথাই ভুলে যাবেন। মানুষ তো ভুলবেই, আপনি নিজে আমার অনেক কথা ভুলে যাবেন। কারণ আপনি যেগুলো খাতায় লিখেছেন সেগুলো আপনার হয়তো মনে থাকবে একটু, তাও আবার অনেক দিন, লং টাইম না, মনে থাকবে। যেগুলো আপনি আসলে প্র্যাকটিস করবেন সেটা হয়তো বা কি আপনি শিখবেন, বাট শেখা মানেই কিন্তু দক্ষতা না। এখন আপনি যদি যা শিখেছেন, যদি আপনি কাউকে শেখাতে যান, শেখাতে পারেন, তাহলে আপনি এই বিষয়টা আস্তে আস্তে দক্ষ হতে পারবেন। এই জন্য টিচাররা দক্ষ হয় কেন? কারণ সে এই জিনিসটা শুধু শিখে শান্ত থাকে না, কন্টিনিউয়াসলি সেটা বিভিন্ন মানুষকে শেখাতে অভ্যস্ত থাকে, ফলে সেই বিষয়ে দক্ষ হয়ে ওঠে আর কি। সো আমার লার্নিংটা এরকম করে হয়েছিল, আমি তো ইংলিশে বেঞ্চের নিচে লুকিয়েছিলাম, তো সেখানে তো আমি ইংলিশ শিখে তারপর মানুষকে শেখানো শুরু করিনি। আমি আসলে একটা বই পড়তাম, এই বইটার পিকচার তুলে আমি গ্রুপে শেয়ার করে দিতাম, যে গ্রুপে বর্তমানে 3 লক্ষ মেম্বার। সো সেখান থেকে অনেক মানুষ শিখতো। ওটা কি ফেসবুক গ্রুপ? ফেসবুক গ্রুপ। একটা রুলস শিখেছি, সেই রুলসটা আমি আসলে ফেসবুকে শেয়ার করে বলেছি এই রুলস নিয়ে তুমি নতুন করে 10টা বাক্য তৈরি করো। তো তারা নতুন করে বাক্য তৈরি করেছে। তার মানে কি আমি একটা জিনিস হয়তো বা শিখেছি, তারপরে জিনিসটা আমি সবার কাছে শেখানোর চেষ্টা করছি। এইভাবে আসলে লার্নিং হচ্ছে। আস্তে আস্তে করে মানুষ যখন ট্রাস্ট করো যে না আপনি তো শেখাতে পারেন, আমারও ভালো লাগে যে কাউকে শেখাতে, আমি যতটুকুই জানি। সো এইভাবে আমার লার্নিংটা শুরু হয় আর কি। সো সহজ কথা একটাই,
শিখতে চাও শেখাও, তার মানে আপনি যদি শিখতে চান, দক্ষ হতে চান, আপনাকে শেখাতে হবে। এটা তারপরে any একজন skill হতে শিক্ষক পারে। হিসেবে আপনি হয়তো শেখাতে পারছেন, বাট যিনি একজন শিক্ষক না, যার সামনে শিক্ষার্থী নাই, তিনি কাকে শেখাবেন? তিনি তো এই যে প্র্যাকটিসটা করছেন কার সাথে, তাকে তো শেখাচ্ছেন আপনি। মানে আমরা মনে করি অনেক সময় কি, যে কেউ হয়তো বা যখন ইন্টেনশন নেয় যে আমি তোমাকে শেখাবো, এটাই শিক্ষা। আসলে আমরা প্রতিদিন যা কিছুই করি, প্রতিটা কাজ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি রাস্তা থেকে যাচ্ছেন, আপনার একজন মূলত একটা ড্রাইভার, তার থেকে শেখার আছে। আপনি মূলত একজন ব্যবসায়ী, তার সাথে কথা বলছেন, তার কাছ থেকে শেখার আছে। যে আপনার থেকে আসলে নিচু পর্যায়ে আছে, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের স্টুডেন্ট, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার মানে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের শেখার মধ্য দিয়ে কিন্তু আমরা যাই। কিন্তু আমরা যদি চিন্তাটা করি যে আমি আসলে শিখছি কিনা, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু এখানে লার্নিংটা হয় আর কি, যদি আমাদের ওই মানসিক চিন্তাটা থাকে আর কি মেনলি। আচ্ছা, আরে ভাই, এখন কেউ যদি ধরেন আপনার কাছে শিখতে চায়, একটা ওই হচ্ছে আপনি যেই বইটা আছে, আপনার বইটা কিনে তিনি পড়লেন, শিখলেন। আরেকটা হচ্ছে আপনার প্র্যাকটিস ইংলিশ নামে আপনি কোর্স পরিচালনা করছেন। এটা অনলাইনেও আছে, অফলাইনেও আছে। জি, তো অফলাইনের কোর্সটা হচ্ছে কোথায়? আমাদের অফলাইনটা হচ্ছে আমরা নরসিংদীতে শুরু করেছি। গত 5 মাসে আলহামদুলিল্লাহ আমাদের 200+ 230+ স্টুডেন্টস অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা, গত মাশাআল্লাহ। 5 মাসে। হ্যাঁ। সো আমরা কিন্তু একটু ব্যতিক্রম প্রতিষ্ঠান। যেমন কিভাবে? এই নরসিংদীতে আমরা যেটা করছি, আমরা সকাল সন্ধ্যা ব্যাচ আছে, বাচ্চাদেরও ব্যাচ রয়েছে আমাদের নরসিংদীতে। আচ্ছা, সো অনেক কোর্স হয়ে থাকে, শর্টকাট কোর্স করে থাকে, যে 2 মাসের কোর্স, 1.5 মাসের কোর্স, 40 দিনের কোর্স, 7 দিনের কোর্স। বাট আমাদের কোর্স কিন্তু একদম 3 মাসের কোর্স, কোনো শর্টকাট নেই। অন্যরা যেখানে আসলে সপ্তাহে হয়তো বা 2 দিন ক্লাস করায়, 3 দিন ক্লাস করায়, বা হয়তো বা সর্বোচ্চ গেলে 4 দিন ক্লাস করায়, আমাদের এখানে সরাসরি সপ্তাহে 6 দিনই ক্লাসটা হয়। অন্য যেখানে হয়তো বা 40 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা বা 90 মিনিট ক্লাস করায়, আমাদের প্রতিটি ক্লাস হয় মেইনলি হচ্ছে 3 ঘন্টা করে। 3 ঘন্টা? 3 ঘন্টা করে, এবং সপ্তাহে 6 দিন? সপ্তাহে 6 দিন, 3 মাস। আচ্ছা। এবং অন্যরা যেখানে আসলে শুধুমাত্র ক্লাসরুমে ইংলিশ শেখায়, আমরা ক্লাসরুমে ইংলিশ শেখার পাশাপাশি আমরা আসলে ওদেরকে নিয়ে প্রচুর পরিমাণে আউটডোর ক্লাস করে থাকি, বাজারে যাই, রেস্টুরেন্টে যাই, এবং ওই পরিবেশে তারা ইংলিশটা বলতে বলতে শেখে। যেমন আমাদের অনেক ইউনিক, আপনি মানে শিক্ষার্থীদের নিয়ে বাজারে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের অনেক ভিডিওস আছে যে তারা আসলে একে অন্যের কাছে শাকসবজি কিনছে, মাছ কিনছে। তারা ইংলিশ, একটা ছেলে একটা মেয়ে, সে আসলে মাছ বাজার করতেছে সুন্দর করে ইংলিশে, তারা ইংলিশ বলছে, সে ইংলিশে আসলে কেনাকাটা করছে। এরকম অনেক ভিডিওস রয়েছে আর কি। আচ্ছা। তার মানে আমরা সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে আমাদের কনফিডেন্স। আমরা যা কিছুই মূলত কম্পিটিশন শিখি সেটা আমরা বলতে পারি না, এবং যদি দেখি আশেপাশে মানুষ, তাহলে তো এমনিতে বলতে পারি না। সো আমরা এই বিষয়গুলোকে কমপ্লিটলি সমাধান করে থাকি। আর আমাদের সরাসরি অফলাইনে যারা পড়ে, আমাদের এখানে কিছু রুলস রয়েছে, যেমন বাংলা কথা বলা যায় না। আপনি প্রথম দিন থেকে ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, ইফ ইউ স্পিক বাংলা ইউ হ্যাভ টু গিভ দ্য ফাইন। প্রতি কথার জন্য বাংলা বললে 10 টাকা জরিমানা দিতে হবে। আচ্ছা, এটা সবাই দেয়। এবং আমাদের একটা ফাইন বক্স রয়েছে কাছের, এটার মধ্যে অলরেডি প্রায় আমাদের 5 মাসে মানে 3000 টাকার মতো হয়েছে। এই টাকাগুলো মূলত আমরা গরিবদেরকে আবার দান করে দিই আর কি, মেনলি ওদের মাধ্যমে দান করে থাকি আর কি মেনলি। এবং মেনলি আমাদের এখানে মানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই, যেহেতু আসলে প্রথম দিন থেকে, অন্যরা তো বলে যে তুমি 3 মাস পরে স্পিকিং করতে পারো, আমাদের এখান থেকে প্রথম দিন থেকে তাকে ইংলিশটা বলতে হয়, ফলে তাদের লার্নিংটা অনেক বেশি করে হয়। আই এম রিয়েলি হ্যাপি, এবং তারা অনেক বেশি খুশি। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমাদের এখানে সবচেয়ে বেশি হচ্ছে রেফার্ড স্টুডেন্ট, যারা আমাদের হয়তো বা আগের ব্যাচে পড়েছিল, দেখা যাচ্ছে হয়তো 30 জন পড়েছে, এখান থেকে দেখা যাচ্ছে আরও পরবর্তী ব্যাচে আরও 30 জন 40 জন চলে আসতেছে। তো এরকম করে গ্রোথ হচ্ছে। আশা করি পরবর্তী ব্যাচে হয়তো আরও বেশি হয়ে যাবে এটা। তো আমরা চাই কি, একটা মানুষকে, যেহেতু আমি ইংলিশে দুর্বল ছিলাম, আমি জানি আসলে কীভাবে ইংলিশটা দুর্বল মানুষদেরকে শেখাতে হয়, বিভিন্ন ওয়েতে শেখাতে হয়। সো এই বিষয়গুলোকে যখন আমরা অ্যাপ্লাই করছি, আমাদের PE মেথড রয়েছে, ওই মেথডের মাধ্যমে, সো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ এখানে সফল হচ্ছে। আমার প্ল্যান আছে মূলত হয়তো আমাদের পরবর্তী কোনো পডকাস্ট যদি আমরা আয়োজন করতে পারি, তাহলে আমার কথা তো আপনি শুনছেন, বাট আমি চাই যারা আমাদের এখান থেকে সফল হয়েছে, শত শত স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ, তো এরকম হয়তো বা 5-7 জনকে আমি আপনার সামনে বসাবো, তাদের মুখ থেকে আপনি তাদের গল্পগুলো শুনবেন। গুড, এইটা একটা গ্রেট আইডিয়া, যে আসলে আপনার যে আউটপুট, আপনি যাদেরকে শেখালেন, তারা আসলে কতটুকু শিখতে পারলো, এবং তারা সমাজে কি ভূমিকা বা কি রোল প্লে করছে টু স্প্রেড আউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এইটা আমি, আপনি একটা গুড আইডিয়া বলেছেন। আমি দেখি এটার সুযোগ হলে আমি তাদেরকে ইনভাইট করব, এবং তাদের কাছ থেকে জানবো তারাও এখন কি করছে সেটাও জানার চেষ্টা করব। একটা ব্যাপার একটু জানি, বাজারে আপনি যাদের কাছ থেকে শিখেছেন, আপনি লিয়াকতের নাম বলেছেন, শাফিনের কথা বলেছেন, অথবা আমরা খুবই পরিচিত যেগুলো সাইফোর্স আছে, অথবা আরও যেগুলো আছে, হ্যাঁ, মানুষ সেখানে না গিয়ে আপনার কাছে কেন আসবে? অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটা আসে মেনলি, আমরা কিন্তু এখন অফলাইনটা ফোকাস না, আমরা অনলাইনটা ফোকাস করে কাজ করছি। এবং আমরা শুধুমাত্র চাকরিজীবীদেরকে ইংলিশ শেখাই অনলাইনে। আমাদের কোর্সের নাম হচ্ছে ইংলিশ ফর জব হোল্ডার্স অনলাইন কোর্স। সো আমরা হয়তো প্রশ্ন হতে পারে, বাংলাদেশে সবাই তো আসলে সবাইকে শেখায়, তাহলে আমরা শুধুমাত্র চাকরিজীবীদেরকে কেন শেখাই? সো আমি যেটা ফিল করেছি মেনলি,
মানে আমাদের ইউনিক যে চাকরিজীবীদেরকে আপনি স্পোকেন শেখান? স্পোকেনটা আমাদের ফাউন্ডেশন কোর্স আর কি মেনলি। আচ্ছা। ফাউন্ডেশন পাশাপাশি তার চাকরি জীবনে যে বিষয়গুলো দরকার সেগুলোকে আমরা একত্র করেছি আর কি, যাতে করে সে ইংলিশটা শিখে ইনকামটা বাড়াতে পারে। আচ্ছা। সো মেনলি আমাদের কোর্সে যেটা আমরা করেছি 5টা স্টেপ রয়েছে, মানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে আমাদের গত 8 বছরের যে লার্নিং। অনেক মানুষ আসলে জব হোল্ডার যারা আছে তারা আমাদের কোর্সে ভর্তি হয় টাকা পেমেন্ট করে, বাট তারা কোর্সটা কন্টিনিউ করতে পারে না। কয়েকটা ক্লাস করার পর দেখা যাচ্ছে মোটিভেশন হারিয়ে ফেলে, ব্যস্ত হয়ে যায়, এবং দেখা যাচ্ছে লাইভ ক্লাস চলাকালীন সময় 2-3টা ক্লাস মিস হলে পরবর্তী ক্লাসগুলো সে বুঝতে পারে না, কারণ তার ফাউন্ডেশনটা দুর্বল। সে হয়তো বা একসময় অনেক কিছু জানতো, বাট এখন সে ভুলে গিয়েছে। ফলে কি হয়, বিভিন্ন সমস্যার কারণে সে বাংলাদেশে বিভিন্ন সব জায়গায় এরকমটাই হয়ে থাকে, মেনলি লাইভ ক্লাস যেখানে হয় এটা আসলে ভালো করে শেখা হয় না। কেননা যেই লেখাপড়াটা আমরা আসলে 3 মাস 3 ঘন্টা করে 90 দিন একটানা পড়ায়, সেটা তো অনলাইনে শুধুমাত্র 3 মাসে আসলে 24টা লাইভ ক্লাস করে আসলে শেখা সম্ভব না। এটাই বাংলাদেশে সবাই করাচ্ছে, 3 মাসের কোর্স 24টা লাইভ ক্লাস বা 36টা লাইভ ক্লাস। বাট এখানে শিক্ষকরাই আসলে কথা বলে, ওরা শুধুমাত্র দেখে দেখে অভ্যস্ত হয়। সো এই যে অনেক ইনপুট সে নিচ্ছে বাট সে বলছে না, এই না বলার কারণে সে কী করে, সে অনেক কিছু আসলে বুঝতে পারে, বাট সে এই যে সমস্যা নিয়ে আসছিল যে ইংলিশে কথা বলতে পারে না, সে কথা আর বলা হয় না। ফলে মানুষ মনে করে যে আসলে অনলাইনে শেখা যায় না। সো এই যে মানুষের ভুল বিশ্বাস, মানুষ অনেকেই শর্টকাট খোঁজে, তো এখান থেকে বের হয়ে যারা আছেন অনেক মানুষ যে আমি আসলে সত্যিই শিখতে চাই, আমাদেরকে অনেক মানুষ কল দেয়, স্যার ইংলিশটা না পারার কারণে ভালো একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে পারছি না। অনেক চাকরিজীবী বলে ইংলিশটা না পারার কারণে আমার আসলে প্রমোশনটা হচ্ছে না, আমি আসলে কমিউনিকেশন করতে পারছি না, আমি একটা ইমেল লিখতে পারছি না, আমি আসলে একটা প্রেজেন্টেশন দিতে পারছি না, এবং আসলে আমার প্রমোশন হচ্ছে না। দিন শেষে আসলে আমি পরিশ্রম করি অনেক, বাট আমি এরকম অনেক মানুষকে চিনি যারা পরিশ্রম আমার থেকে কম করে বাট ইনকাম করে আমার থেকে বেশি। সো আমি যদি শুধুমাত্র ইংলিশটা কনফিডেন্টলি কথা বলতে পারতাম, আমি অনেকটুকু ইনকাম করতে পারতাম। সো এরকম অনেক মানুষ সিরিয়াস থাকে যে স্যার আমি ভালো করে শিখতে চাই, যাতে করে আমি নিজের মতো করে বানিয়ে বলতে পারি। সেই জন্য আমরা স্পোকেনটা করাই না, আমরা ফাউন্ডেশন করাই। ফাউন্ডেশন হচ্ছে আপনি বুঝে শুনে ইংলিশটা শিখবেন, কোথায় গ্রামার ইউজ করতে হয়, কীভাবে বানিয়ে আপনার মনের কথাগুলো বলতে হয়। স্পোকেন কী হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়, কীভাবে নিজের সম্পর্কে বলবেন। একটা আসলে রেস্টুরেন্টে আপনি কফি অর্ডার করবেন, তো গিয়ে দেখলেন আপনি রেস্টুরেন্টে কফি নেই, তখন কী করবেন? তখন তো বানিয়ে বলতে হবে আপনাকে। এই স্পোকেনে এই কাজটা করানো হয় না, বাট ফাউন্ডেশনে আপনাকে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, মনের কথাগুলো বলতে হয়, এগুলো স্টেপ বাই স্টেপ শেখানো হয়। ফলে ফাউন্ডেশন যারা কমপ্লিট করতে পারে ভালো, দে ক্যান স্পিক ইংলিশ এনিওয়্যার। সো আমরা এটাই করছি। এটা অনলাইন কোর্সে? এটা অনলাইন কোর্স। এটা কত দিনের? এটা হচ্ছে 90 দিনের একটা চ্যালেঞ্জ আমরা দিয়ে থাকি। আচ্ছা। যেখানে আমরাই প্রথম বাংলাদেশে এরকম একটা কোর্স নিয়ে এসেছি, যেখানে চাকরিজীবীদের জন্য ইংলিশ ফর জব হোল্ডার্স অনলাইন কোর্স। এখানে ভর্তি হওয়ার পরেই প্রথমে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস থাকে। তো রেকর্ডেড ক্লাসগুলো দেখার পর আমাদের এখানে ডিজিটাল এক্সাম দেওয়ার সিস্টেম রয়েছে। তবে চাকরিজীবীরা অনেকেই বলে না যে আমার সময় নেই, তো তাদের সময় অনুযায়ী তারা এই রেকর্ড ক্লাসগুলো দেখে পরীক্ষাগুলো পাশ করে। এবং এই পরীক্ষাগুলো এরকম করেছি আমরা যে আপনি একটা ক্লাস দেখেছেন, এই ক্লাসের পরীক্ষা আপনি পাশ না করলে পরবর্তী ক্লাস আপনি দেখতে পারবেন না, মানে পাশ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তো প্রথম ধাপ হচ্ছে কি আপনি রেকর্ড ক্লাস দেখবেন, ডিজিটাল এক্সামটা পাস করবেন। এটা কি ওয়েবসাইটেই? ওয়েবসাইটে সব কিছু অটোমেশন করা আছে। আচ্ছা। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে লাইভ ক্লাস। তো আমি যখন দেখেছি যে আপনিও দেখেছেন যে আপনি রেকর্ড ক্লাসগুলো শেষ করেছেন, এটা 15 দিন বা 20 দিন সময় লেগেছে, তারপরে আপনাকে আমরা লাইভ ক্লাসের অ্যাক্সেস দিচ্ছি। আচ্ছা। তো সেখানে যখন আপনি লাইভ ক্লাস করেন তখন এরকমটা হয় না যে আমার তো আসলে কিছুই জানি না, আমি তো কিছুই পারি না, কিছুই বুঝি না। আপনি রেকর্ড ক্লাস দেখে অলরেডি শিখেছেন, আপনার পরীক্ষা দিয়ে এখানে এসেছেন, তারপরে আপনার ফাউন্ডেশন স্ট্রং হয়েছে। এখন কি আপনার সাথে যখন আমরা স্পিকিং করি তখন কি আমরা 80-20 রুলস ফলো করি। তার মানে 80% সময় আপনি আমার সাথে কথা বলবেন, আমি 20% আপনাকে গাইড করবো। তার মানে আপনি স্পিকিং করার সুযোগ পাচ্ছেন, যেটা বাংলাদেশে কেউ দিয়ে থাকে না। সবাই শুধু সরাসরি আপনার সাথে বা আপনার ইনস্ট্রাক্টর টিচারদের সাথে করছে। হ্যাঁ, স্পিকিং করতে পারছি তারা। বাট বাংলাদেশে অন্যদের ক্ষেত্রে যেটা হয়, লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাসে কী করে, শিক্ষক 40 মিনিট লেকচার দেয়, 20 মিনিট পরে তোমরা কিন্তু বাসায় এটা করবো ওইটা করবো। মানে সেখানে 80% শিক্ষক বললেন আর 20% শিক্ষার্থীরা হয়তো বলে। হ্যাঁ, বাট আমরা এটা বিপরীত। আমরা কি 80% সময় স্টুডেন্টরা বলে, তারা স্পিকিং করে, তারা যা শিখেছে তা কি বলতে পারছে কিনা, এবং 20% সময় আমরা একটু গাইড করি যে কোথায় ভুল হচ্ছে, কীভাবে আর একটু বেটার করা যায়। ফলে কী হচ্ছে, ওদের ইমপ্রুভমেন্টটা অনেক বেশি করে হচ্ছে। এবং এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। এবং এই লাইভ ক্লাস শেষ করার পর চলাকালীন সময় আমাদের এখানে হচ্ছে আমাদের স্পিকিং পার্টনার্স রয়েছে। তার মানে সবাই তো লাইভ ক্লাসে একটা অ্যাট দ্য সেম টাইম যুক্ত হতে পারে না। 24 ঘন্টা আপনি যখনই ফ্রি হন তখনই আপনি আমাদের এখানে আনলিমিটেড ছেলে মেয়ে পার্টনার্সের সিস্টেম রয়েছে। এখানে অনেক চ্যাট জিপিটির সিস্টেম রয়েছে, ফ্রি অনেক টুলসের সিস্টেম রয়েছে, আমাদের যে সকল স্টুডেন্টদের একটা কমিউনিটি রয়েছে, মানে বিভিন্ন ওয়েতে আপনি স্পিকিং করতে পারবেন। আচ্ছা। ফলে কী হচ্ছে,
প্রথমে রেকর্ড ক্লাস দেখে আপনি শিখলেন সময় মতো, তারপর লাইভ ক্লাস করে আপনি আপনার নিজের স্পিকিংটা আরেকটু ডেভেলপ করলেন, স্পিকিং পার্টনারদের সাথে কথা বলে আপনার ইংলিশটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে গেলেন। এবং এখানে মূলত আমাদের স্পিকিং টেস্ট হয়ে থাকে। আচ্ছা, তার মানে আমাদের এখানে আমাদের যে গ্রুপটা রয়েছে প্র্যাকটিস ইংলিশের যে গ্রুপ 3 লক্ষ মেম্বার্স, এখানে প্রতিদিন মিনিমাম 50 থেকে 100টা ভিডিওস আপলোড হয়, স্পিকিং টেস্ট আপলোড হয়। আপনি যে কোনো সময় ঢুকলে দেখতে পারবেন। আচ্ছা। তো অনলাইন এবং অফলাইন সবাই আসলে আমাদের বিভিন্ন স্ক্রিপ্ট থাকে লেখা, এই স্ক্রিপ্ট দেখে দেখে তারা আসলে স্পিকিং টেস্টগুলো করেন। এবং তারা যখন এগুলো আমাদের সাবমিট করে 10টা স্পিকিং টেস্ট থাকে, আমাদের আর মাঝে মধ্যে বেশিও আমরা করে থাকি। তারপরে আমাদের একটা ফাইনাল স্পিকিং টেস্ট থাকে, যেটা মূলত হচ্ছে আমরা নিজেরা নিয়ে থাকি। এবং অনেক সময় যারা মূলত আমাদের ঢাকার ভিতরে রয়েছে, আমাদের আশেপাশে রয়েছে, তাদেরকে আমরা ডিরেক্টলি মূলত আমাদের সাথে নিয়ে এসে আমরা টেস্টটা করে থাকি আর কি মেনলি। বাট আমরা ইনিশিয়েটিভ নিয়েছি আমরা এখন থেকে যারাই আমাদের অনলাইনে ভর্তি হবে ওদেরকে চাই আমি সফল করতে, এবং প্রত্যেকটা মানুষের স্পিকিং টেস্ট মূলত আমি হয়তো বা ভালো একটা স্টুডিওতে আমাদের স্টুডিওতে বসে ওদের স্পিকিং টেস্ট নেওয়ার জন্য আর কি, যাতে করে ওদেরকে সফলতার গল্পগুলো সবার কাছে তুলে ধরতে পারি আর কি। কেউ যদি আইএলটিএস করতে চায় সেক্ষেত্রে আপনার এই স্পিকিং যে টেস্ট বা হচ্ছে যে কোর্সটা আপনি এতক্ষণ বললেন এখান থেকে করে ওরা কি ভালো করতে পারবে ওখানে? অ্যাকচুয়ালি আইএলটিএস হচ্ছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তার মানে একটা পরীক্ষা, এক্সাম। সো এক্সামে আসলে থাকে কি, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, 4টা অপশনের উপর, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের উপরে হতে পারে। এখন আপনি যদি ইংলিশটা ভালো করে পড়তে পারেন, ভালো করে লিখতে পারেন, কারো কথা শুনে বুঝতে পারেন, ভালো করে স্পিকিং করতে পারেন, তাহলে তো আপনি এক্সামে অবশ্যই ভালো করতে পারবেন। সো আসলে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মূলত আমাদের ফাউন্ডেশন ইংলিশ করার পর আইএলটিএস পরীক্ষা দিয়ে মূলত অলরেডি দেশের বাইরে চলে গিয়েছে। কানাডাতে আছে, মালয়েশিয়া, আমাদের কানাডাতে রয়েছে, অস্ট্রেলিয়াতে রয়েছে, আমাদের মানে তো অনেকগুলো কান্ট্রিজে আমাদের স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ। সো আমরা ট্রাই করবো কিছু ভিডিওস মতো, আমাদের অলরেডি পেজে অনেকগুলো ভিডিওস আছে, তো সেখানে ভিজিট করলে যে কেউ দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার জানবো, সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে আপনার এখানে প্রথমে রেকর্ডেড ক্লাস দেখবে, তারপরে লাইভ ক্লাস, এরপরে হচ্ছে একজন পার্টনারের সাথে সে আসলে টেস্ট করবে, হ্যাঁ, স্পিকিংটা। এটা তো 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে চ্যালেঞ্জটা। 90 দিনের এই চ্যালেঞ্জটা শেষ হওয়ার পরে কেউ যদি একজন পার্টনার আসলে খুব ফিল করে বা মিস করে যে তার একজন পার্টনার দরকার এটা কন্টিনিউ রাখার জন্য, সেক্ষেত্রে কোনো সার্ভিস বা কোনো সুবিধা কি আপনাদের পক্ষ থেকে আছে? এখানে শুধুমাত্র 90 দিন না, মানে অন্যরা যেটা করে থাকে মিলে 3 মাসের কোর্স, আপনি 3 মাস পরে হয়তো বা যদি শিখতে চান তাহলে নতুন করে কোর্সে ভর্তি হতে হবে, আরেকটা কোর্স করা লাগে। বাট আমরা যে অপরচুনিটি দিয়েছি 3 মাস তো আপনি লাইভ ক্লাস করতে পারছেন। যেহেতু চাকরিজীবীদেরকে নিয়ে আমরা কাজ, আমরা স্টুডেন্টদেরকে আসলে অনলাইনে খুব বেশি একটা পড়াই না, কারণ ওরা সিরিয়াস না। আচ্ছা। সো চাকরিজীবীরা যেটা হয় মাঝে মধ্যে ব্যস্ততার কারণে ক্লাসগুলো মিস হয়ে যায়, তো ওদেরকে আমরা 3 মাসের জায়গায় এরপরে আমরা 1 বছরের সাপোর্ট দিয়ে থাকি। মানে এই লাইভ ক্লাস সে ইচ্ছা করলে আরও 1 মাস 2 মাস থেকে শুরু করে সে 1 বছর টানা লাইভ ক্লাস করতে পারবে, যার জন্য 1 পয়সা দিতে হবে না, নতুন করে কোর্সে ভর্তি হতে হবে না, এবং 1 বছরের সাপোর্ট তো এখানে রয়েছেই। আর আনলিমিটেড স্পিকিং পার্টনার তো সে পাচ্ছেই, মানে একই কোর্সে আসলে সে সব কিছুই পাচ্ছে ইংলিশ শেখার জন্য যা দরকার। তো এরকম সিস্টেম বাংলাদেশে কেউ চিন্তাও করেনি আগে, কেউ এটা বাস্তবায়ন করেও নি। তো আমরা করেছি কেন? কারণ আমরা স্পেসিফিক একটা মানুষদেরকে হেল্প করতে চাই যারা আসলে ইংলিশটা না জানার কারণে কম টাকা বেতনে চাকরি করছে, তারা যেন ইংলিশটা শিখে তাদের ইনকামটা বাড়াতে পারে। সো আলহামদুলিল্লাহ চাকরিজীবীরা আমাদের এই কোর্সে যুক্ত হচ্ছে, তারা ইংলিশটা শিখছে, তারা প্রমোশন হচ্ছে, আই এম রিয়েলি হ্যাপি। সো তারা সুখী হলেই তো আমরা সুখী, তারা সফল হলেই আমরা সফল। সো আমি চাই আরও বেশি মানুষকে আসলে হেল্প করতে। সো আলহামদুলিল্লাহ আমরা এই অনলাইন কোর্সটা নিয়ে আমরা বড় পরিসরে আমরা যাচ্ছি আর কি। ইনশাআল্লাহ। আরে ভাই, এখানে অনেকে ভাবেন যে আপনারা যেহেতু রেকর্ডেড ক্লাস দিচ্ছেন, ইউটিউবে তো বেশ কিছু রেকর্ডেড ক্লাস পাওয়া যায়। হ্যাঁ, ইউটিউবে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি সেখান থেকে শিখে নেব, অথবা এখন এআই আছে, এআই থেকে যদি আমি শিখে নিতে চাই, সেক্ষেত্রে কি একজন মানুষ আসলে ইউটিউব বা এআই দেখে দেখেই পুরোপুরি শিখতে পারবে, না আসলে তার কোনো মেন্টরের প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, শেখা তো অবশ্যই যায়, বাট যেটাকে বলে সেলফ লার্নিং, মানে নিজে নিজে শেখা। তো আপনি যদি আসলে 1000 মানুষ খোঁজেন, 1000 থেকে হয়তো আপনি 1% মানুষ পাবেন যে নিজে নিজে ভালো কিছু করতে পারে। আমরা আসলে জানি না যে আসলে আল্লাহ তাআলা তো বলেছেন যে কি করলে জান্নাতে যাব, কি করলে জাহান্নামে যাব, তাহলে আমরা কেন নামাজ পড়ি না? কারণ আমরা আসলে কি নিজের দায়িত্বটা নিজে নিতে পারি না, নিজের ভালো কাজগুলো আসলে আমরা জানি কোনটা করতে হবে, বাট আমরা করতে পারি না, করি না আমরা। সো আমরা জানি ইউটিউবে অনেক কিছুই আছে, আমরা জানি এআই দিয়ে অনেক কিছু শেখা যায়, কিন্তু করি কয়জন? মানে হয়তো বা 1000 থেকে একজন আপনি পাবেন যে আসলে করতেছে, বাট এই যে বাকি যে 999 জন মানুষ, ওদেরকে আসলে হেল্প করবে কে? ওদের তো কোথাও না কোথাও যেতে হবে, মানে শিখতে তো ওদেরকে হবেই। তো মেন্টরের কোনো বিকল্প নেই, সেটা আপনি যে কোনো জায়গায় শিখেন, আপনাকে অবশ্যই শিখতে হবে যদি আপনি নিজের লার্নিংটা না করতে পারেন। আর ইউটিউবের সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হয়ে থাকে, মানে আমার গত এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বুঝেছি, আপনি ইউটিউবে গেলেন যে টেন্স নিয়ে একটা ক্লাস আপনি দেখবেন, ভিডিওটা দেখেছে 20 মিনিট একটা ভিডিও, তো এরপর দেখবেন যে আপনার সাজেশনের একটা ভিডিও আসবে যে এক ক্লাসে ইংলিশে কনফিডেন্টলি কথা বলুন। তো 20 মিনিটে আমি টেন্স শিখবো, আমার 5 মিনিটে আমি আসলে পুরো আমি ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে পারবো, যাতে ক্লিক করলো ওইটা। এটা দেখেছে, আরে এক ভিডিও দেখে আপনি আসলে ইনকাম করতে পারবেন,
ওইটাতে ক্লিক করলো। এরপরে সে এইভাবে ঘুরতে ঘুরতে একটু পরে পরে গানে নাটকে করতে করতে আসলে কি হয়, মানে আমাদের তো অনেক নিজেকে ধরে রাখা হয় না মানে আসলে। আমাদের তো অনেক মানুষ এই স্টোরিগুলো বলে যে স্যার কেন শিখতে পারিনি, কেন তারা শিখতে পারে না। Right, right. তারা অনেকেই বলে স্যার শিখতে তো চাই, কিন্তু আসলে শয়তান যে কোন দিক দিয়ে আমার ঘুরায় কোন দিকে নিয়ে যায় আমি বুঝি না। তো সেলফ লার্নিংটা কি আমাদের অ্যাটেনশনটা আমরা ধরে রাখতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে অ্যাটেনশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই টেক কোম্পানিগুলা, লিঙ্কডইন বলেন, এরা বিলিয়ন্স ডলার খরচ করে শুধুমাত্র আপনার মনোযোগ নেওয়ার জন্য। ও, সো আমরা এই মনোযোগটা ধরে রাখতে পারি না। আমরা চাই এই একটু স্ক্রলিং করি, বাট 5 মিনিটের কথা বলে আপনি কখন যে 1 ঘন্টা চলে গেছে আপনি নিজেও জানেন না। সো আমরা আসলে কি সেলফ লার্নিংটা করতে পারি না সবাই। যারা পারে তারা শিখতে পারে, যারা পারে না অধিকাংশ মানুষই শিখতে পারে না। সো এই জন্য আপনাকে অবশ্যই, যেমন ইউটিউবে আসলে অনেক কিছু আপনি ইনপুট, এই একই প্রবলেম, আপনি অনেক কিছু মাথায় নিচ্ছেন। ফর এক্সাম্পল আপনাকে আমি বললাম যে আসলে মানে কেন আসলে ইউটিউবে ভিডিও থাকার পর শিখতে পারে না, এটি তো আপনার প্রশ্নটা। জি জি, মেনলি ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে শেখার মতো, অনেক ফ্রি কোর্স রয়েছে, আমাদেরও ফ্রি কোর্স অনলাইনে আছে, হ্যাঁ হ্যাঁ, বাট তারপরে মানুষ শিখতে পারে না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আসলে সাঁতার কাটতে চান, কিন্তু এখন যে আপনি পানিতে না নামেন, সারাদিন ইউটিউবে ভিডিও দেখে কীভাবে সাঁতার কাটতে হয়, আপনি এভাবে হাত নাড়াবেন, এটা করতে, কিন্তু পানিতে নামেন না আপনি, আপনি কেউ সাঁতার কাটতে পারবেন না। না। আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন কীভাবে ড্রাইভিং করতে হয়, কীভাবে স্টিয়ারিং ধরতে হয়, বাট আপনি কখনো মানে নিজস্ব আসলে মোটর গাড়িতে আপনি ধরেন না, হ্যাঁ। তাহলে আপনি কি ড্রাইভিং করতে পারবেন, অ্যাক্সিডেন্টের ভয় পাবেন না? আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ। সেমভাবে আমরা যেটা করি মেনলি, আমরা ইংলিশটা জানি কীভাবে শিখতে হয়, কীভাবে শর্টকাট করতে হয়, কীভাবে আসলে ইংলিশটা অনেক থিওরি মাথায় নেই, কিন্তু যেটা আমাদের প্রয়োজন যে ইংলিশটা আমার মুখ থেকে বের করতে হবে, ওই মুখ থেকে বের করি না আমরা। তো না করার কারণে কি হয়, আপনি ইউটিউবে অনেক ভিডিওস আছে, অনেক শিক্ষকের ভিডিও দেখি, অনেক বই আমরা কিনি, কিন্তু মুখে বের না করার কারণে আমরা আসলে ইংলিশটা বলতে পারি না। সো ইংলিশ শেখা যায়, অবশ্যই নিজে নিজে শিখতে পারবেন, বাট আপনাকে যত কম শিখেন নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু স্পিক। এটা নিজের সাথে হতে পারে, এআইয়ের সাথে হতে পারে, বর্তমানে আপনার কোনো পার্টনার্সের সাথে হতে পারে, কোনো মেন্টরের সাথে হতে পারে, ইট ক্যান বি এনি পারসন, বাট আপনাকে বলতে হবে, এটাই একমাত্র রাস্তা। এক্ষেত্রে বাজারে অনেকগুলো মেথডের কথা আমরা জানি, বিভিন্ন রকমের মেথড প্রচলিত আছে যে এই মেথডে আসলে শেখা যায়। আপনারা কি স্পেসিফিক কোনো মেথড ফলো করেন, নাকি সকল মেথডগুলোকে ব্লেন্ড করে একসাথে আপনি শিখাচ্ছেন? অ্যাকচুয়ালি যেহেতু আসলে বাংলাদেশে তো এরকম কোনো ইংলিশ শেখার বই নেই, যেটা আমার কাছে নেই আর কি। আমার বড় একটা লাইব্রেরি আছে ইংলিশ শেখার বইয়ের, মানে একটা লাইব্রেরি তো আছে, মানে ইংলিশ শেখার বই যতগুলো বাংলাদেশে আছে সবগুলো একটা আলাদা একটা লাইব্রেরি আছে আর কি। তো সবগুলো বই আমার দেখা হয়, কোন মেথড পড়াচ্ছে, আর যেহেতু সব শিক্ষকের সাথে আমার আসলে কমিউনিকেশন রয়েছে, ওদের সাথে আমার দেখা হয় কোনটা কি করাচ্ছে আর কি। জি জি, বাট মেথড অনেকগুলোই রয়েছে, বাট সবগুলোকে ব্লেন্ড করে মতো আমরা একটা মেথড করেছি, যেটা হচ্ছে পিই মেথড, মানে আমাদের প্র্যাকটিস ইংলিশ মেথড। আচ্ছা, সো এই মেথডটা আসলে কি আমাদের এত বেশি রেসপন্স আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে কেউ এই মেথডের মাধ্যমে প্র্যাকটিস করছে তারা শিখতে পারছেন। সো এই মেথডটা আমরা একটা লার্নিং সিস্টেমের উপর ডেভেলপ করেছি, এটাকে বলা হচ্ছে সিআই মেথড, মানে কম্প্রিহেন্সিবল ইনপুট। মানে আপনি বর্তমানে যে পজিশনে আছেন তার থেকে এক ধাপ উপরের লেভেল। তার মানে আমাদের কাছে স্টুডেন্টরা যখন আসে সবাই তো একই লেভেলে থাকে না, কেউ দুর্বল থাকে, কেউ হয়তো বা রিডিংটা বা মোটামুটি পারে, কেউ হয়তো বা কি সেন্টেন্স তৈরি করতে পারে না, কেউ হয়তো বা ভোকাবুলারি স্কিল অনেক খারাপ, কেউ হয়তো বা ইংলিশে কথা বলতে ভয় পায়। এক একজনের এক এক সমস্যা, এখন সবাইকে তো আসলে একই মেথড দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। সো আমরা যেটা করে থাকি মেনলি, আমাদের এই পিই মেথডটা এরকম করে তৈরি করেছি যাতে করে মানুষের সিচুয়েশনটা বুঝে তাকে ওই মেথডটা প্রোভাইড করা যায় আর কি। এবং সে বর্তমান লেভেল যেখানে আছে তার থেকে একটা ধাপ আস্তে আস্তে করে আমরা লেভেল আপ করি আর কি। ফলে কি হয়, যে কেউ ওই লার্নিংটা খুব ইজিলি নিতে পারে এবং তারা উন্নতি করতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার লাইব্রেরির কথা বললেন, সেখানে অনেক বই আছে ইংরেজি শেখার বিষয়ে। আমি যদি স্পেসিফিক 3 থেকে 5টা বইয়ের নাম জানতে চাই, সাধারণ শিক্ষার্থীরা অথবা আমাদের সাধারণ দর্শকরা যদি আসলে শিখতে চান, আপনি এমন কোনো বইয়ের নাম সাজেস্ট করবেন? অ্যাকচুয়ালি বইয়ের সাজেশনটা আসলে কি, আমার যে বইটা আছে এই বই তো আমি বলেছি যে আসলে বই পড়ে ইংলিশ শেখা যায় না, তার মানে কোনো বই পড়ে আসলে ইংলিশটা শেখা যায় না। আচ্ছা, আপনাকে কথা বলতে হবে, স্পিকিং করতে হবে, এবং কোনো বই আপনার লাগবে না ইংলিশ শেখার জন্য যদি আপনি মানে প্র্যাকটিসটা করেন। মানে প্র্যাকটিসটা আপনি কীভাবে করতে পারেন, মানে এক সময় যখন ছিল তখন আসলে বই ছিল না, মানে বই ছিল হয়তো বা রিসোর্স ছিল না। বর্তমানে আপনার ইউটিউবে যাবেন, সেখানে মূলত আপনার সব কিছু ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। আপনি মূলত চ্যাট জিপিটিতে যাবেন, আপনি গিয়ে বলবেন যে আসলে আমি তো ইংলিশ কিছুই জানি না, আমাকে তুমি একটা 7 days প্ল্যান দাও, যেখানে আমি 1 ঘন্টা করে তোমার সাথে স্পিকিং করবো, আমি কিছুই জানি না। সেই আপনাকে সুন্দর করে স্কেজুল করে দেবে যে আসলে তুমি এটা শিখো, এটার পরে তোমাকে আমি এই প্রশ্ন করবো, এটার উত্তর তুমি আমাকে এরকম করে দিবে। সো বইটাকে আমি আসলে কখনোই আমি রেফার করি না। বইটাকে রেফার না করে আপনি কী করতে পারেন, আপনি বর্তমানে অনেকগুলো টুলস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ইউটিউবে ক্লাস রয়েছে, মানে এখন তো সবাই ডিজিটালি আসক্ত, বই আসলে খুব কম মানুষই পড়ে, কিন্তু বইটা আসলে কারো না কারোর সাথে প্র্যাকটিসটা করতে হয়, কিন্তু আমরা সেই প্র্যাকটিসটাই করতে চাই না। সো আমি মনে করি আসলে আমার বইতেও লিখেছি অনেকবার যে আসলে বই পড়ে ইংলিশ শেখা যায় না, তোমাকে আসলে
আসলে এটা কারোর সাথে প্র্যাকটিস করতে হবে। তুমি যতটুকু জানো সেটা বারবার বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে আর কি ইনশাআল্লাহ। শেখার জন্য ইংরেজিতে নিউজ শোনা কিংবা ইংলিশ মুভি দেখা এটা কতটুকু গুরুত্বপূর্ণ? এখানে অনেকগুলো ইফেক্টিভ মেথড রয়েছে, যেমন আপনার বই পড়াটা আসলে একটা মেথড রয়েছে, বাট এটা থেকে আমি মনে করি কি সবচেয়ে বেশি মানে ইনপুট আমরা নিতে নিতে কি হয় আমরা শিখি না ভালো করে। তো এক্ষেত্রে মুভি দেখে অনেক ভালো করে শেখা যায়। যদি আসলে আমি প্রায় 5 থেকে 7 বছর ধরে মুভি বা এইসব বিষয়গুলোর সাথে আমি যুক্ত না, এগুলো থেকে অনেক দূরে আছি। গান দেখে আসলে অনেক কিছু শেখা যায়, রিলিক্স থেকে অনেক কিছু করা যায়। আবার হচ্ছে অনেক ড্রামা রয়েছে, এগুলো থেকেও শেখা যায়। আবার অনেকগুলো আসলে অ্যানিমেটেড মুভি রয়েছে, সেগুলো থেকেও শেখা যায়। অনেক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও শেখা যায়। মানে এক সময় ছিল রিসোর্স ছিল না কীভাবে শেখা যায়, বর্তমানে এত পরিমাণ রিসোর্স আপনার আছে যে আপনি আসলে মানে উদ্দেশ্যহীন হয়ে যাবেন যে আপনি কোন মেথডে আপনি শিখবেন। সো বিষয় হচ্ছে একটা, যে আপনি যে মেথডে যান না কেন আপনাকে মুখ থেকে বের করতে হবে। শুধুমাত্র একটা মেথড আপনি দেখবেন 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 এরকমটা করে কখনোই আপনার লার্নিংটা হবে না যতক্ষণ না আপনি নিজে মুখ থেকে বের না করেন। সো যে কোনো লার্নিং আপনি ফলো করতে পারেন, যে কোনো বই আপনি ফলো করতে পারেন। বাংলাদেশের সবার বই কম বেশি লার্নিং আছে, বাট আমাদের সমস্যা হয় কি কোনো বই আমরা ভালো করে পড়ি না, কোনো কোর্স আমরা শেষ পর্যন্ত করি না, কোনো কোর্স দেখার পর আমরা অ্যাসাইনমেন্ট করি না, ইউটিউবে অনেক ভিডিওস দেখি, কোনো দিন আমরা আসলে একটু লিখে চেষ্টা করি না। সো সব মেথডই কাজ করে, সব শিক্ষকের বই ভালো, বাট আপনি যদি সেটা ভালো করে প্র্যাকটিসটা করতে পারেন তাহলে সেটা আপনার লাইফে কাজে লাগবে। বলার ক্ষেত্রে ফনেটিক্সের গুরুত্ব কেমন? এখানে তো দুইটা আসলে ফনেটিক্স থাকে, একটা আমেরিকান ফনেটিক্স, আবার একটা হচ্ছে ব্রিটিশ ফনেটিক্স অথবা অ্যাকসেন্ট আমরা যেটাই বলি। তো এক্ষেত্রে কোনটাকে ফলো করা উচিত বা আমরা আসলে কোন পদ্ধতিতে আগাবো? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ডস করে অনেক কিছুর উপরে। যেমন অনেকেই বলে যে আসলে আমি আমেরিকানটাকে ফলো করি, অনেকেই বলে যে আমি ব্রিটিশটাকে ফলো করি। এটা অনেকের চিন্তা থেকে আসলে এক একজন চুজ করে থাকে আর কি। বাট সেটা তো অবশ্যই দরকার, বাট তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মেনলি আমি এটা মনে করি আসলে অ্যাকসেন্টটা বা ফোনেটিক্স বলেন বা অ্যাকসেন্ট বলেন, এটা হচ্ছে মূলত একটা মেকআপের মতো আর কি। আচ্ছা, এখন আপনার আসলে যখন আপনি মেকআপের তো কোনো শেষ নেই, সৌন্দর্যের কোনো শেষ নেই, বাট একটা মানুষ আমরা ফোনেটিক্সের উপর অনেক পিছনে পড়ে থাকি। অনেক বর্তমানে কোর্স আসতেছে যে এটা না সেটা। একটা মানুষ সে আসলে 2 মিনিট নিজের সম্পর্কে বলতে পারে না, তাকে আপনি ফোনেটিক্স শিখে লাভ কি আপনার? একটা মানুষকে আপনি প্রথমে ফ্লুয়েন্ট বানান, যে সে এখন আপনি যাদেরকে চিনেন, আপনি যাদেরকে শিক্ষক চিনেন, আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন, বুয়েট চুয়েট, আপনি যেখানেই যাবেন না কেন ওরা তো কেউ ফোনিক্স কেউ এক্সপার্ট না। তাদের কথায় আপনি না ব্রিটিশ না আমেরিকান কিছুই নেই, তারা কি জীবনে সফল হয়নি? সফল হয়েছে। মানে আমরা এখন মনে করি কি যে ফোনিক্স বা ফোনেটিক্স ছাড়া হয়তো বা আসলে ইংলিশ কথা কেউ বুঝবে না। এনিওয়ান ক্যান লার্ন, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ভয়েস ইফ ইউ ক্যান স্পিক প্রপারলি। মানে আপনি যদি প্রপারলি বলতে পারেন আপনার কথা যে কেউ বুঝবে। কিন্তু আমরা এই ভুল ধারণাটা অনেকের কাছে পৌঁছে দিই যে আসলে তোমার হয়তো বা বাইরের কথা তুমি বুঝতে পারবে না, তোমার কথা কেউ বুঝবে না। আমি তো আসলে অনেক দেশের সাথে আমি মিটিংস করতে হয়, অনেক কথা বলতে হয়। বিষয়টা এরকমটা হয় না যেরকমটা আমরা মার্কেটিংয়ে করে থাকি একটা কোর্স সেল করার জন্য, যে তোমার কথা হয়তো পৃথিবীতে কেউ বুঝবে না, অন্যদের কথা তুমি কিছুই বুঝবে না। বিষয়টা এরকমটা হয় না, বাট কি আমরা এটা অনেক বেশি ওভার থিঙ্কিং করে ফেলি আর কি। মানে আমাদের প্রথম কাজটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনি মানে আপনার নিজের কথাগুলো, মনের ভাষাগুলো কি আপনি আসলে প্রকাশ করতে পারছেন কিনা। অনেক বাহির থেকে মানুষ আসে, তারা দেখবেন যে সে বলছে তুমি কেমন আছো, মানে সে যে আসলে বাইরের লোক আমি কিন্তু বুঝতে পারছি, তার মানে কি আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না? অবশ্যই যোগাযোগ করতে পারছি। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমরা আসলে আমাদের মনের কথাগুলোকে প্রকাশ করা, এটা হচ্ছে ভাষা। তারপর এটাকে সুন্দর করার জন্য আপনি ফোনিক্স বলেন, ব্রিটিশ বলেন, আমেরিকান বলেন, আপনার ক্যানাডিয়ান অ্যাকসেন্ট বলেন, আপনি অনেক কিছু করতে পারেন। দ্যাটস নট এ বিগ প্রবলেম, বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্পিক কনফিডেন্টলি। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো চাকরিজীবীদের নিয়ে আসলে এখন ফোকাস করছেন, বা আপনার প্রোগ্রামটা অনলাইন যেটা সেটা চাকরিজীবীদের জন্য। এটা কি মানে যে কোনো ধরনের চাকরিজীবী, সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি কিংবা যে কোনো অল কাইন্ডস অফ জব হোল্ডার, তারা কি আসলে আপনার এখানে অ্যাডমিশন নিতে পারবে? এটা যে কোনো চাকরিজীবী যুক্ত হতে পারবে। আর চাকরিজীবী বলতে এখানে আসলে আমি তাদেরকে বুঝি যারা আসলে একটা প্রফেশনে আছে বাট ইংলিশে দুর্বল। কেননা সে তো আসলে তার নেক্সট লেভেলে যেতে হলে ইংলিশ তার অবশ্যই লাগবে। ইংলিশ শুধু চাকরিজীবী বলতে যারা ব্যবসা করে তারাও কিন্তু দিন শেষে একটা চাকরিজীবী। হয়তো বা সে ফাউন্ডার লেভেলে আছে, ডিরেক্টর লেভেলে আছে, সে হয়তো বা যে কোনো একটা পজিশনে আছে, দিন শেষে একটা কাজ করছে, একটা জব করছে, একটা ফ্রিল্যান্সার, সেও একটা চাকরিজীবী, সেও একটা জবই করছে। সো প্রত্যেকটা মানুষের কিন্তু ইংলিশটা দরকার, এবং ইংলিশটা যদি আপনি না জানেন আপনি প্রতি পদে পদে বিপদে পড়তে হবে। ফর এক্সাম্পল যদি একটা শিক্ষার্থীর কথা আমি চিন্তা করি, একটা শিক্ষার্থী যখন নতুন করে জবে যাবে, সে যদি ইংলিশে কনফিডেন্ট না থাকে, হয়তো বা তাকে ইংলিশে ইন্টারভিউ নেবে না, বাট তার একটা কনফিডেন্স অনেক কম থাকবে। যদি আমাকে ইংলিশে কিছু বলে আমি তো আসলে পারবো না, মানে তার যে ভিতরে একটা অগ্রিম ভয়, তাকে এটা থেকে অনেকটুকু তাকে লুজ করে ফেলবে। যে চাকরি করে অনেকেই বলে স্যার আমি তো আসলে
চাকরি একটা ভালো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই, বাট আমার আসলে কনফিডেন্সটা আমি পাই না, আমি কমিউনিকেশনটা আসলে করতে পারি না, ভয় পাই। সো দেখা যাচ্ছে কি সে ভালো একটা সুযোগের সন্ধানে আছে, বাট তার ইংলিশে দুর্বলতা করে সেটা পারছে না। অনেক চাকরিজীবী বলে স্যার আমি আসলে মিটিংসটা ইংলিশে করতে পারি না, যখন সবাই মিটিং করে আমি চুপচাপ বসে থাকি, না জানি কখন আমাকে একটা প্রশ্ন করে বসে। অনেকে বলে স্যার আমাদের অনেক ক্লায়েন্ট মিটিং করতে হয়, অনেক প্রেজেন্টেশন দিতে হয়, তো আমি ইংলিশের দুর্বলতার কারণে কি হয় আমি প্রেজেন্টেশনগুলোতে আসলে আমি অংশগ্রহণ করতে পারি না। তো এখন আপনি যখন একটা কোম্পানিতে কন্ট্রিবিউট না করতে পারবেন, তাহলে কি আপনার প্রমোশন হবে নাকি যে কন্ট্রিবিউট করতে পারে তার প্রমোশন হবে? তারই হয়। তারও এই কথাটাই বলে স্যার পরিশ্রম করে আমি, কিন্তু দেখা যাচ্ছে আরেকজন হয়তো একটু ইংলিশে দক্ষ, কমিউনিকেশনটা ভালো, কম পরিশ্রমে বেশি স্যালারি পাচ্ছে, অনেক ভালো স্যালারি পাচ্ছে। সো আপনার তো দিন শেষে সবাই চাই আমরা ইনকামটা বাড়াতে চাই, তো ইনকাম বাড়াতে হলে আপনাকে ইংলিশটা অবশ্যই শিখতে হবে, এবং ইংলিশটা শিখতে পারলে আপনার ইনকাম এমনিতেই বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে চাকরিজীবীদের তারা তো আসলে অনেক ব্যস্ত থাকে, হিউজ সময় তারা আসলে তাদের প্রফেশনে দিতে হয়। আপনি বলছিলেন যে তারা প্রথমে রেকর্ডেড ক্লাস দেখবে, এটা হয়তো তারা যে কোনো সময় দেখে নিল, বাট লাইভ ক্লাসটা যদি তারা আসলে করতে না পারে আপনার টাইম মতো, তখন তারা কি করবেন? অ্যাকচুয়ালি লাইভ ক্লাসটা আমরা যেটা করে থাকি মেইনলি হচ্ছে রাত 9টা থেকে লাইভ ক্লাসটা হয়। ইটস নট ম্যান্ডেটরি, মানে অন্য অন্য কোর্সে যেটা হয় আপনি ভর্তি হওয়ার পরে প্রথম দিন থেকে লাইভ ক্লাস শুরু হয়। কেন লাইভ ক্লাস হয়? লাইভ ক্লাস আসলে কী হয়, একটা শিক্ষক আপনাকে 40 মিনিট একটা লেকচার দিচ্ছে যে তোমাকে এটা শিখতে হবে, এটা শিখতে হবে, তারপর 20 মিনিট তোমাকে বলে দেয় তুমি আসলে পরবর্তী ক্লাসে বাসায় কী প্র্যাকটিস করবা। তাহলে আমরা এই যে লাইভ ক্লাস, অন্যরা যে লাইভ ক্লাসটা করায় তার থেকে অনেক ভালো কোয়ালিটির ভিডিও আমরা অলরেডি রেকর্ড করে দিয়েছি, ভাই তুমি এই রেকর্ড ক্লাস দেখে শিখো। মানে লাইভ ক্লাসে অন্য কোচিং যা করায় তার সে রেকর্ড ক্লাস দেখে শিখে ফেলছে, এবং শুধু শিখছে না, তার শেখাটা কি হয়েছে কি না সেটা তো অন্য প্রতিষ্ঠানে সে যাচাই করতে পারছে না। আচ্ছা, রেকর্ড ক্লাসটা কি একাধিকবার দেখার সুযোগ আছে? আপনি যত খুশি আপনি দেখতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। ওটা কি লাইফ টাইম? লাইফ টাইম আমিও তো যে কোনো সময় মারা যেতে পারি, লাইফ টাইম গ্যারান্টি আমরা কাউকে দিই না, মানে 1 বছরের একটা আমরা গ্যারান্টি একটা দিয়ে থাকি যে 1 বছর তুমি অ্যাক্সেসটা পাচ্ছে ওর মেনলি। সো সে রেকর্ড ক্লাসগুলো সে বারবার দেখতে পাচ্ছে, এবং এক্সামগুলো হচ্ছে এরকম যে আপনি একটা ক্লাস দেখেছেন, দেখার পর আপনি এক্সামটা দিয়েছেন, আপনি পাস না করলে তো পরবর্তী ক্লাসে যেতে পারবেন না, বাট আপনি কেন পাস করতে পারেননি, কোনটা ভুল হয়েছে, কোনটা সঠিক হয়েছে, সব কিছু আপনি সুন্দর করে সামারি দেখতে পারবেন। আপনি সেটা বারবার পরীক্ষা দিয়ে আবার পরীক্ষা দিয়ে পাস করে পরবর্তী ক্লাসে যেতে পারবেন। ফলে এখন এরকমটা যে পরীক্ষা আবার ফেল করলেন মানে আপনি শেষ, এরকমটা না। একবার পরীক্ষা আপনি খারাপ করলে আবার পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে যেতে পারবেন। ফলে কি আপনি দেখতে পাচ্ছেন যে আমি শুধু শিখছি না, আমি যে শিখতে পেরেছি সেটার একটা সফলতা আমি নিজে দেখতে পাচ্ছি। তো আমি এমনিতে কনফিডেন্ট। অনেক মানুষ আমাদেরকে বলে স্যার শুধুমাত্র রেকর্ড ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো পাস করার পর আলহামদুলিল্লাহ আমি এখন কনফিডেন্ট হয়ে গেছি। এখন আসলে আপনি যে দেখিয়েছেন কীভাবে আসলে পার্টনার খুঁজে পাওয়া যায়, এই পার্টনারের সাথে কথা বলে আমার ইংলিশটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে, আমি এখন কনফিডেন্ট। লাইভ ক্লাসটা আসলে খুব বেশি একটা সুযোগ পাই না, রাতে অনেক ব্যস্ত থাকি, বাট লাইভ ক্লাস ছাড়াই আলহামদুলিল্লাহ আমি ইংলিশটা শিখে গেছি অনেকটুকুই। সো এটা আমাদের কাছে অনেক বেশি প্লাস পয়েন্ট, কারণ আমরা একটা সিস্টেম তৈরি করেছি যাতে করে একটা মানুষ লাইভ ক্লাস কন্টিনিউয়াসলি না করেও তার ইমপ্রুভমেন্টটা করতে পারে, এবং সে জন্য এটা বুঝতেও পারে যে আমার কি ইমপ্রুভমেন্ট সত্যি হয়েছে কিনা। সো এই সিস্টেম বাংলাদেশে কারো কাছেই নেই। আমরা শুধুমাত্র চাকরিজীবীদেরকে ওর সময়ের কথা, ওর প্রয়োজনের কথা, ওর সমস্যা সব কিছু চিন্তা করে আমরা এই সিস্টেমটা তৈরি করেছি। ফলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা সামনেটাকে আরও ভালো করে যাচ্ছি আর কি। আরে ভাই, আপনি অনেক মানুষকে পড়িয়েছেন অনলাইনে অফলাইনে। আমি যদি বলি যে আমাকে একটু পড়ান, আপনি আমাকে মানে এটা আসলে সম্ভব কি না? ধরেন একজন মানুষ আমার মতো একেবারেই বিগিনার, হ্যাঁ, যারা আসলে ইংরেজিতে বলতেই পারে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে শেখাবেন বা শুরুটা কিভাবে করবেন আর কি, আমি একটু দেখতে চাই আমার মাধ্যমে। আমি আপনাকে আমাদের যে প্র্যাকটিস ইংলিশ একটা মেথড রয়েছে, এই মেথডে আসলে 3 থেকে 5 মিনিট একটা লেসন শেখাবো। টেন্সের একটা লেসন, টেন্সটা আসলে অনেক হার্ড একটা লেসন, এটা শিখতে পারলে মানুষের দেখা যাচ্ছে প্রায় 70 to 80% লার্নিং হয়ে যায়। আচ্ছা, সো ছোট্ট একটা বিষয় আমি আপনাকে শেখাবো যাতে করে আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারাও শিখতে পারে। সো আপনাকে আমার সাথে একটু রিপিট করতে হবে, যেহেতু আসলে আমি মনে করছি আপনি কিছুই জানেন না। সো আপনি এতটুকু শিখেন যে খাওয়া মানে হচ্ছে ইট, হ্যাঁ, ইট মানে খাওয়া, এটা আমি জানি, একটা ভোকাবুলারি। ওকে, আচ্ছা, এখন আমার সাথে একটু রিপিট করবেন। আমি খাই মানে আই ইট। আই ইট, আমি খাই, আই ইট। ওকে, সো আমি খাই না, আই ডো নট ইট। আমি খাই না, আই ডো নট ইট। আমি কি খাই, ডো আই ইট। আমি কি খাই, ডো আই ইট। আমি কি খাই না, ডো নট আই ইট। আমি কি খাই না, ডো নট আই ইট। আমি কি খাই, হোয়াট ডু আই ইট। আমি কি খাই, হোয়াট ডু আই ইট। আমি কখন খাই, হোয়েন ডু আই ইট। আমি কখন খাই, হোয়েন ডু আই ইট। আমি কোথায় খাই, হোয়ার ডু আই ইট। আমি কোথায় খাই, হোয়ার ডু আই ইট। আমি কেন খাই, হোয়াই ডু আই ইট। আমি কেন খাই, হোয়াই ডু আই ইট। আমি কিভাবে খাই, হাউ ডু আই ইট। আমি কিভাবে খাই, হাউ ডু আই ইট। আচ্ছা, তার মানে আমাদের 9টা মানে বাক্য হয়েছে, প্রশ্ন এবং উত্তর, তাই না? আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি যে আমরা তো আই দিয়ে প্র্যাকটিস করেছি একটা ভার্ব দিয়ে, এখন আমরা একটু ইউ ভার্বে যাই, আপনি সম্বোধনে আর কি। ওকে, আর একটু রিপিট, এখন আপনি একটু বলার আমার সাথে একটু রিপিট করেন। আপনি খান, ইউ ইট।
আপনি খান, ইউ ইট। আপনি খান না, ইউ ডু নট ইট। আপনি খান না, ইউ ডো নট ইট। আপনি কি খান, ডু ইউ ইট। আপনি কি খান, ডু ইউ ইট। আপনি কি খান না, ডো নট ইউ ইট। আপনি কি খান না, ডো নট ইউ ইট। আপনি কি খান, হোয়াট ডু ইউ ইট। আপনি কি খান, হোয়াট ডু ইউ ইট। আপনি কেন খান, হোয়াই ডু ইউ ইট। আপনি কেন খান, হোয়াই ডু ইউ ইট। আপনি কখন খান, হোয়েন ডু ইউ ইট। আপনি কখন খান, হোয়েন ডু ইউ ইট। আপনি কিভাবে খান, হাউ ডু ইউ ইট। আপনি কিভাবে খান, হাউ ডু ইউ ইট। আপনি কোথায় খান, হোয়ার ডু ইউ ইট। আপনি কোথায় খান, হোয়ার ডু ইউ ইট। আমাদের কিন্তু অলরেডি 18টা বাক্য হয়েছে, একটাই কিন্তু আমাদের ভার্ব ছিল, 2টা সাবজেক্ট হয়েছে। এটা আবার থার্ড পারসন দিয়েও তো করা যায়। হবে। এখন এখানে মতো আই রয়েছে, ইউ রয়েছে, হি রয়েছে, শি রয়েছে, দে রয়েছে, মাই ফাদার, মাই ফ্রেন্ড, এটা রহিম, করিম, অনেক হতে হতে আমরা যেখানে 10টা সাবজেক্ট নিয়ে আসি, তাহলে আমাদের একটা ভার্ব দিয়ে আমাদের একটা সাবজেক্ট দিয়ে 9টা বাক্য হচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 10টা সাবজেক্ট নিয়ে আসি, আমাদের এখানে 90টা বাক্য হচ্ছে ওকে। একটা ভার্ব দিয়ে। এখন আমরা আসলে টেন্সের 12টা প্যাটার্ন রয়েছে, এখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 6টা প্যাটার্ন। তো 6টা প্যাটার্নে যদি আমরা আসলে এই 90টাকে আমরা একটু গুণ করি, তাহলে 6 নং 54, 540টা বাক্য হচ্ছে আচ্ছা, একটা ভার্ব। কিন্তু একটা ভার্ব দিয়ে আমরা শুধুমাত্র 10টা সাবজেক্ট ইউজ করেছি, 6টা টেন্স ইউজ করেছি, আমার কিন্তু 540টা বাক্য হয়ে গেছে। আমি যদি এখন আমাদের প্র্যাকটিস ইংলিশ বইতে আমাদের 500 ভার্ব আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব, যেমন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, ওয়ার্ক মানে কাজ করা, এরকম আমাদের ডে টু ডে লাইফে যেগুলো দরকার 500 ভার্ব রয়েছে। সো আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 ভার্ব যদি আপনি প্র্যাকটিস করেন, একটা ভার্ব যদি 540টা হয়, 5040টা হয়, তাহলে আপনার 100 ভার্ব আপনি এখানে অ্যাড করলে আপনার বাক্য হয়ে যাচ্ছে এমনিতেই প্রায় 54,000-এর মতো বাক্য হয়ে যাচ্ছে শুধুমাত্র 100 ভার্ব ইউজ করার পর। আপনি যদি এখানে আরও বেশি ভার্ব ইউজ করেন, শিখেন, মানে আপনার সিস্টেম প্যাটার্ন কিন্তু একটাই, বা শুধু নতুন নতুন ভার্বগুলোকে অ্যাড করতে হবে। তাহলে আপনি বলেন তো কোন প্রশ্ন আপনি করতে পারবেন না? আপনি যদি এই প্যাটার্নটা আপনি জানেন যে আপনি কি যাবেন, তার মানে কি এই যে আপনি কি খাবেন, উইল ইউ ইট, তাহলে আপনি কি খান, ডু ইউ ইট, তাহলে আপনি কি যান, ডু ইউ গো, আপনি কি লিখেন, ডু ইউ রাইট, আপনি কি ঘুমান, ডু ইউ স্লিপ, আপনি কি কথা বলেন, ডু ইউ স্পিক, আপনি কি হাসেন, ডু ইউ স্মাইল। তার মানে কি আপনার সেম প্রশ্ন, আপনার পৃথিবীর যে কোনো প্রশ্ন আপনি যদি এই প্যাটার্ন দিয়ে আপনি করতে পারেন, শুধু ভার্বগুলো আপনাকে শিখতে হবে। সো আমাদের যারা অডিয়েন্স রয়েছে, আপনারা যদি আসলে ভার্ব লিখে কমেন্ট করেন, আমাদের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 100 ভার্ব এবং আমি যে প্যাটার্নটা আপনার সাথে আলোচনা করেছি, এই পুরো প্যাটার্নের একটা পিডিএফ আমি অডিয়েন্সকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যা শুধু ভার্ব লিখে কমেন্ট করে দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। চমৎকার। না, এটা আসলে ফ্যান্টাস্টিক। আমি বলবো এই অর্থে, আমরা তো আসলে যখন কথা বলি, হয় মানে কথাটা অ্যাফার্মেটিভ, মানে একটা হাবাচক সেন্টেন্স হয়, অথবা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অথবা ডব্লিউএস, এর বাইরে তো হয় না, এর বাইরে তো হয় না আসলে। সো আপনার এই যে 9টা প্যাটার্ন বললেন, এটার ভিতরেই সবকিছু, এটার ভিতরে সবগুলো কিন্তু চলে আসে। জাস্ট আমার শুধু যদি ভার্বটা জানা থাকে, তখনই কিন্তু আমি বলতে পারছি। জি জি, মানে ভার্বটা প্র্যাকটিসটা করতে হয়, তাহলে হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমাদের ভার্ব মেথডটা আমাদের অডিয়েন্সকে আমরা দিয়ে দিব। এটা একটা গ্রেট। আমি এখান থেকে নিজেও আই থিঙ্ক যে উপকৃত হতে পারবো। আমি একটু জানতে চাই যে আরিফ ভাই, আপনি এভাবে শুরু করেছেন, একটা সময় আপনি নিজে জানতেন না, নিজেকে দুর্বল স্টুডেন্ট মনে করতেন, হ্যাঁ, সেখান থেকে আজকে আপনি একটা পিই একটা মেথডের আপনি জন্ম দিয়েছেন আমি বলবো। ইনফ্যাক্ট আপনার অনেক শিক্ষার্থী রয়েছেন। আজকে এসে যদি আপনার মনে হয় যে আজকের এই পৃথিবীতে বা আজকের বাস্তবতায় আপনি একদম একজন বিগিনার, আপনি একদমই জানেন না, নতুন করে আপনি আসলে শুরু করবেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি কোন মেথডটা অ্যাপ্লাই করতেন? অ্যাকচুয়ালি এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি যখন শিখেছিলাম তখন আসলে অনেক কিছু ছিল না। এখন আসলে এত পরিমাণ ইনফরমেশন আপনার রয়েছে, এত পরিমাণ ফ্রি কোর্স, এত পরিমাণ বই রয়েছে, এত পরিমাণ কোর্সেস রয়েছে, এত পরিমাণ আসলে রিসোর্সেস রয়েছে, যে আসলে খুঁজে পাওয়াটাই কষ্ট যে আসলে আমার কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। বাট আমি যদি নতুন করে শিখি, তাহলে আমি যেটা করবো মেনলি, আমি একসময় হয়তো বা প্রথম অবস্থায় যখন শিখেছিলাম, অনেক বেশি বই আমি কিনেছিলাম, কিন্তু কোনোটাই ভালো করে পড়িনি। অনেক বেশি কোর্স আমি করেছিলাম, কিন্তু কোনোটাই ভালো করে প্র্যাকটিস করিনি। সো এখন আমি হয়তো বা খুব কম করতাম, শিখতাম, বাট এটা খুব বেশি করে প্র্যাকটিস করতাম। ফর এক্সাম্পল, আমি যদি এখন নতুন করে শিখতে চাই, মানে ফর এক্সাম্পল আমি কিছুই জানি না এখন, আমি একদম স্ট্রেটলি আমি চ্যাটজিপিটিতে চলে যাব, সেখানে গিয়ে আমি তাকে প্রশ্ন করবো যে আসলে আমি কিছুই জানি না, আমাকে তুমি 30 ডেজ প্ল্যান দাও, আমি তোমার সাথে রেগুলার 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারবো, 30 মিনিটস আমি লার্নিং করতে পারবো, এবং আমি 30 মিনিটস তোমার সাথে প্র্যাকটিস করতে পারবো। তো আমি চাই আমার প্রতিদিন ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে, এটা একটা রেজাল্ট শিট যেন এখান থেকে বের হয়। এরকম অনেক টুলস বর্তমানে চ্যাটজিপিটিতে রয়েছে আর কি, যে আপনি খুব ইজিলি কিন্তু এখানে লার্নিং করতে পারবেন। এবং বর্তমানে অনেক কোর্সও আমাদের এখানে রয়েছে, সেগুলো দেখে দেখে আমি শিখতে পারবো। বাট আমি যেটা করতাম মেনলি, আমি আমাদের মেনলি প্র্যাকটিসটা বেশি করে করতাম, মানে অনেক বেশি শেখার থেকে যতটুকু আমি শিখতাম এটাকে ভালো করে প্র্যাকটিস করতাম। এবং মেনলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্বগুলো জানা, এবং এই যে প্রশ্ন করা উত্তর দেওয়া।
আচ্ছা। সো এই প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়া যে আসলে যে মেথডগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে আমি শুধু ভোকাবুলারিগুলোকে ইউজ করতাম এবং প্রচুর পরিমাণে প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তাহলে কি আমার লার্নিংটা খুব দ্রুত উন্নতি করতে পারতাম এবং আমি এভাবে নতুন করে শিখবো যদি আমি শিখি আর কি। তার মানে এই মেথডটা ফলো করে একজন বিগিনারও কিন্তু আসলে ইংরেজিটা শিখতে পারে। হ্যাঁ, মনে কিন্তু বললে যদি এই প্রশ্নের আমি উত্তর আবার একটু দিই। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমি যদি আসলে এখন নতুন করে আবার শিখি তাহলে আসলে আমি কীভাবে শিখবো। সো আমি এখন যেটা শেখাই মানুষদেরকে জি। এটা কিন্তু আমার গত 7-8 বছরের লার্নিংটা থেকে আসলে যা কিছু আমি শিখতে পেরেছি এটাকে কিন্তু বাস্তবায়ন আমি করছি এখন। সো আমি যদি নতুন করে এখন শিখতে যাই তাহলে এখানে ইংলিশ শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হচ্ছে কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, টেন্স এবং হচ্ছে মডেলস। জি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স। তো টেন্সের আমাদের যে মেথড রয়েছে যে পি মেথড যেটা আমি আপনাকে শিখিয়েছি কিছুক্ষণ আগে, জি। এই মেথডটা ধরে আমি শুধু রেগুলার প্র্যাকটিস করতাম, নিজে নিজে প্র্যাকটিস করতাম, তাহলে কি আমার লার্নিংটা অনেক ভালো করে হতো এবং আমি ট্রাই করতাম এটা কাউকে না কাউকে শেখাতে বা কারোর সাথে প্র্যাকটিস করতে। এবং তাহলে কি হতো আমার রেগুলারলি আমার লার্নিংটা হতো এবং আমি এই যে বছরের পর বছর এই ভিডিওস ওই কোর্স এটা সেটা করে যা কিছুই না শিখতে পারতাম তার থেকে অনেক দ্রুত আমি আমার এই মেথড থেকে মানে শিখতে পারতাম। যে কোনো স্টুডেন্ট এই মেথড থেকে শিখতে পারবে। আচ্ছা। ফলে এখন শুধু আমার ক্ষেত্রে না, যদি কোনো নতুন যারা আমাদের ভিডিওসগুলো দেখবে যে হয়তো বা চিন্তা করছে যে আমি একদম প্রথম থেকে শিখতে চাই, আমি আপনাকে বলবো যে আমাদের যে স্যারকে যে মেথডটা আমরা শিখিয়েছি এটা তো জাস্ট ছোট্ট একটি পার্ট, এখানে অনেকগুলো পার্ট রয়েছে যেটা আমরা ফ্রি পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এই পিডিএফটা দেখে আপনারা জাস্ট সেম টু সেম প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে খুব সুন্দর করে আপনারা একদম জিরো থেকে লার্নিংটা করতে পারেন খুব সহজে ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক। আরিফ ভাই, আপনি বলেছেন যে আপনার অনেক শিক্ষার্থী, তাদের মধ্যে হয়তো কাউকে কাউকে যদি আমরা আসলে প্রেজেন্ট করতে পারি জাতির সামনে তাহলে হয়তো মানুষ বুঝবে যে না আসলেই ইংলিশ শেখা সম্ভব এবং জিরো থেকে হিরো হওয়া সম্ভব। আমি যদি একটু স্পেসিফিক এমন কয়েকজনের নাম জানতে চাই, আপনি কি এই মুহূর্তে, পরবর্তীতে আমরা তাদেরকে হয়তো ইনভাইট করবো, বাট এই মুহূর্তে কি আপনি কারো নাম মেনশন করতে চান? অ্যাকচুয়ালি আমাদের তো অনলাইন অফলাইন দুইটা জায়গাতে আসলে আমাদের হাজার হাজার মানুষ মতো শিখেছে। মানে আমার মাথায় আসলে অনেক মানুষের নাম ঘুরছে যখন আপনি আমাকে নামের কথা বললেন। মানে আমি যদি এরকম দেখি যে যারা আসলে একদম দুর্বল ছিল সেখান থেকে তারা শিখতে পেরেছে, এরকম যদি আমি বলি তাহলে যেমন আমি একজনকে চিনি আমাদের অফলাইনে, কামরুজ্জামান ভাই, অনেক দুর্বল ছিল, উনি মাদ্রাসায় লেখাপড়া করেছে কওমিতে, বলে অনেক হার্ড হয়েছিল, উনি অনেক ভালো করে এখন স্পিকিং করতে পারে। আচ্ছা, রিয়েলি আই এম প্রাউড অফ হিম। তারপর হচ্ছে আমাদের মাজারুল ভাই রয়েছে, উনি হচ্ছে একজন মসজিদের ইমাম। হ্যাঁ, তো ওনার ইংলিশ দুর্বলতা অনেক বেশি ছিল, উনি আলহামদুলিল্লাহ এখন ইংলিশে অনার্গল একটা অনুষ্ঠানই পরিচালনা করে ইংলিশে এখন বিভিন্ন জায়গায়। তো এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সাকসেস। তারপর হচ্ছে আমাদের অথৈ নামে একটা মেয়ে রয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সে এখন ইমপ্রুভমেন্ট করেছে আলহামদুলিল্লাহ। তারপর যদি আমি বলি আমাদের ফরাজি নামে একটা ছেলে ছিল, অনেক দুর্বল ছিল, আলহামদুলিল্লাহ এখন সে অনেক ভালো পারে। তারপর হচ্ছে মতো আমাদের রিয়া নামে একটা মেয়ে ছিল, অনেক দুর্বল ছিল, আলহামদুলিল্লাহ এখন তারা কনফিডেন্টলি কথা বলতে পারে। রাখিল মোল্লা নামে একটা ছেলে ছিল, ওর মা ওকে নিয়ে এসেছিল, মানে ওর মা আমার সাথে কথা বলতে, অনেকের নাম বলতে পারবেন। হ্যাঁ, মানে ওর মা আমাকে নিয়ে এসেছিল কিন্তু ও আসলে কথা বলার সাহস করেনি, মানে কথা এত ভয় পেয়েছিল। তো সে আসলে এখন যখন কনফিডেন্টলি আসলে মঞ্চে দাঁড়িয়ে আসলে বক্তব্য দেয়, এটা আসলে আমার কাছে অনেক বেশি সফলতা মনে হয়। মানে আমি হাজার হাজার মানুষকে পড়িয়েছি, বাট এই মানুষগুলোর কথা আমার খুব বেশি একটা মনে হয় আর কি, বেশি করে এরকম নাম আসলে আমি শত শত বলতে পারবো। আমি সেটাই বললাম যে আপনি হয়তো অনেক নাম বলতে পারবেন। আমার যেটা সবচেয়ে ভালো হবে কি, এই যে আমি যাদের নাম বলেছি এরকম হয়তো বা 5-7 জনকে নিয়ে আমি একটা পরবর্তী একটা পডকাস্ট যদি আমরা আয়োজন করতে পারি, যে তাদের সফলতা আপনি তাদের মুখ থেকে শুনবেন, তারা কোন জায়গায় ছিল, তাদের কি কি সমস্যা ছিল, প্র্যাকটিস নিয়ে তাদেরকে কীভাবে হেল্প করেছে, তারা এখন বর্তমানে কতটুকু ইংলিশটা পারে, তাদের মুখ থেকে আমি চাই যে তাদের গল্পগুলো আপনি শোনেন, তাহলে আই থিঙ্ক ইউ উইল বি হ্যাপি টু লিসেন। ডেফিনেটলি। আমি জাস্ট একটু জানতে চাই যে আপনি তো দুর্বল থেকে, একেবারেই দুর্বল থেকে আপনি অনেককেই মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আপনি হয়তো একজনের কথা বলেছেনও যে মাদ্রাসার ছাত্র বা মসজিদের ইমাম ছিল, সে হয়তো এখন নিজেই ইংরেজিতে অনেক প্রোগ্রাম পরিচালনা করে। আমি এমন একটা গল্প শুনতে চাই যে সে আসলে কিভাবে তার এই দুর্বলতা কাটালো এবং সেক্ষেত্রে আপনি তাকে কতটুকু ইনপুট দিয়েছিলেন? আচ্ছা, এক্ষেত্রে মূলত আমি কি স্পেসিফিক কোনো নাম দিয়ে বলবো? যেমন ফর এক্সাম্পল আমাদের কামরুজ্জামান ভাই যদি বলি, যার নাম আমি বলেছি এখানে, তো উনি প্রথমে এসে বলেছে যে স্যার আমি তো আসলে আপনার ভিডিও দেখেছি, আমি আসলে ইংলিশটা শিখতে চাই। সো যেহেতু আসলে কওমি মাদ্রাসায় পড়েছি, আলেম মানুষ, আমি তো আসলে ইংলিশটা একদমই পারি না, দেখা যাচ্ছে ওয়ার্ডগুলো আসলে আমি ভালো করে পারি না, তো সেক্ষেত্রে কি আসলে এটা সম্ভব কিনা? তো আমরা কি রিডিংটা পড়লে তারপরে হচ্ছে আমরা ভর্তিটা করি। তো
তো যেটা আমরা করে থাকি মেনলি আমাদের কিছু রিডিং শিট থাকে, সেগুলো প্রোভাইড করি প্রথমে, সেগুলো আমরা মূলত সপ্তাহখানেক ওদেরকে ভালো করে ট্রেন করাই। তারপর হচ্ছে আমাদের একদম বেসিক থেকে আমরা মূলত শিখিয়ে যাই আর কি, একদম ABCD থেকে আমরা শেখাই। ওকে, সেখান থেকে আস্তে আস্তে করে ABCD, তারপর যে স্টেপগুলো রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, টেন্স, মডেলস, হ্যাঁ, তারপর সেখানে অনেকগুলো প্রেজেন্টেশন থাকে, অনেকগুলো ইন্টারভিউস নিয়ে থাকে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে স্টেপ বাই স্টেপ থাকে আর কি। এবং আমরা প্রতিদিন, যেহেতু আসলে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমরা তো আসলে ভর্তি হওয়ার পর কেউ বাংলা বলতে পারে না, সবাই ইংলিশটাই বলতে হয়। ফলে সে প্রতিদিন অনেক বেশি ভুল করছে, শিখছে, বলার চেষ্টা করছে। এই যে শেখার একটি আগ্রহ, কনসিস্টেন্সি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যারাই আমাদের এখানে শিখছে, মূলত সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে ওদের ওইটা, যে আসলে ওরা একটা পরিবেশ পাচ্ছে। পরিবেশ ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি রং পরিবেশে যান, আপনার সময় নষ্ট হবে, আপনার টাকা নষ্ট হবে, আপনার এনার্জি নষ্ট হবে। বাট আমরা যেটা করেছি, একটা পরিবেশ তৈরি করেছি, যে পরিবেশ আসলে যে কেউ আসলে এই সার্কেলের সাথে মিশলে সেও আসলে অনার্গল ইংলিশটা বলতে পারে। এটা কি অনলাইনেও আছে, যে অনলাইনেও কি বাংলা বলা যাবে না? অনলাইনে বাংলা বলাটা আসলে আমরা এরকম সিস্টেম করি না, বাট আমরা হয়তো বা কিছুটা ক্লাস কমপ্লিট করার পর তারপর আমরা এরকম সিস্টেম করি যে আসলে ইউ ক্যান স্পিক বাংলা উইথ মি, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ উইথ মি। সো এটা আমরা অনলাইনে করে থাকি, বাট অনলাইনে মনিটর করাটা খুব বেশি কঠিন হয়ে যায় আর কি। মানে আমাদের পক্ষে কঠিন হয়ে যায়, ওরা আসলে অনেক সময় এটাকে আসলে মেনটেন করাটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কারণ অফলাইনে তো আমি জরিমানা ধরতে পারছি, অনলাইনে তো জরিমানা নেওয়ার সিস্টেমটা নেই। তারপরও মূলত অনলাইনটা আসলে অনেকে এনজয় করছে এটা। তারা তো এখন সব প্রফেশনাল, এখন যেহেতু সব চাকরিজীবী মানুষ, তারা আসলে খুবই সিরিয়াস। তারা আসলে যে কোনো কথা বললে, যদি তারা আমার বয়সে অনেক বড় আমার থেকে, বাট তারা আসলে অনেক ভালো করে তারা শিখে, এবং যদি তারা সফল হচ্ছে, এটা আমার কাছে দেখতে ভালো লাগছে। তারাই আসলে অন্য মানুষকে রেফার করছে, তারা সেটা শিখছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি একটা প্লাস পয়েন্ট আমাদের। এখন আপনার ভবিষ্যৎ টার্গেট কি বা পরিকল্পনা কি? কিভাবে আপনি আপনার এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিস ইংলিশ নিয়ে আসলে আমার মেইন মূলত ভীষণ ছিল একটাই, যেটা আমি ব্যান্সের নিচে বলে করেছিলাম, যে আসলে আমি ইংলিশটা শিখতে চাই এবং একসময় আমি কোটি কোটি মানুষকে ইংলিশ শেখাতে চাই। সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অলরেডি কোটি কোটি মানুষকে শিখিয়েছি। আমার আগের যে প্রতিষ্ঠান, সেখানে আমরা বাংলাদেশের আমাদের একটা অ্যাপ ছিল, যে অ্যাপের মাধ্যমে অনেক মানুষ স্পিকিং পার্টনার্স পেয়েছে। সেই অ্যাপে আমরা অনেক টিচার, বাংলাদেশের টপ অনেক যারা বর্তমানে অনেক নিজস্ব প্রতিষ্ঠান আছে, 5-7 বছর আগে তাদের তো নিজস্ব এত ভালো প্রতিষ্ঠান ছিল না অনেকেরই। তখন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের অনেক কোর্স আমি নিয়ে এসেছি, অনেক ভিডিওস আমি রেকর্ড করেছি, আমি নিজে রেকর্ড করেছি, নিজে সেগুলো আপলোড করেছি, আমাদের ইউটিউবের চ্যানেলে দিয়েছি। ফলে সেখানে আসলে আমাদের প্রায় 4 থেকে 5 কোটির উপর মানুষ এই ভিডিওসগুলো দেখেছে। আর আমার উদ্দেশ্য ছিল কি, আসলে আমার একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে কোটি কোটি মানুষকে শেখানো। তো আমি কিন্তু আমার জায়গা থেকে আসলে আলহামদুলিল্লাহ সফল হয়েছি, এবং আই এম রিয়েলি স্যাটিসফাইড যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। বাট এখন আমার উদ্দেশ্য একটাই, যে আমি চাই মিনিমাম 10 লক্ষ মানুষকে আমি মূলত ইংলিশটা শেখাতে, এবং সেটা অনলাইনে। সো অনলাইনে আসলে একটা মানুষকে শেখানোর জন্য কত রকম সিস্টেম তৈরি করা যায়, কত রকম পদ্ধতি বের করা যায়, কত রকম আসলে বিভিন্ন টুলস বের করা যায়, কত রকম বিভিন্ন ওয়েজ বের করা যায়, এই সব কিছু নিয়ে আমরা মূলত গবেষণা করছি সবচেয়ে বেশি করে। স্পেশালি আমাদের বর্তমানে শুধু ইংলিশ ফর জব হোল্ডার্স নামে একটি কোর্স রয়েছে চাকরিজীবীদের, এবং সামনে হয়তো আমরা ইংলিশ ফর কিডস নামে একটা কোর্স নিয়ে আসছি, বাচ্চারা শিখতে পারে আর কি মেনলি। সো মানে ট্রাই করছি কীভাবে একটু ব্যতিক্রম করা যায়। সবাই যেরকম করে পড়াচ্ছে লাইভ ক্লাস আসলে লেকচার ভিত্তিক, এটা আসলে অনলাইনে এরকম ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিওস আছে, তো লাইভ ক্লাস করে তো আসলে সে সেম কথা শোনার আমার দরকার নেই। ফলে আমরা একটু ইউনিক ওয়েতে কী করা যায় সেভাবে ট্রাই করছি। সো আমাদের প্ল্যান এখন একটাই, যে আমরা মিনিমাম 10 লক্ষ মানুষকে আমরা অনলাইনে আসলে ইংলিশটা আমরা শেখাতে চাই আর কি। আপনি চাকরিজীবীদের জন্য এত এত আয়োজন করেছেন, ইনফ্যাক্ট আপনি এখন বলছেন যে আপনি প্রায় আরও 10 লক্ষ মানুষকে অনলাইনে শেখাতে চাচ্ছেন। তো এরা তো আসলে একটা সময় শিক্ষার্থী ছিল, এবং এরা তো দীর্ঘ সময়, সেই আমি যদি ক্লাস 1 থেকে বলি, অথবা তারও আগে থেকে একদম মানে কেজি নার্সারি থেকে শুরু করে তারা তো আসলে ইংরেজি শিখছে, এবং মাস্টার্স পর্যন্ত যারা যতটুকু পড়েছে তারা কিন্তু ইংরেজি শিখেছে। আমাদের প্রত্যেকটি কারিকুলামে, সেটি মাদ্রাসা হোক, স্কুল কলেজ হোক, প্রত্যেকটি কারিকুলামে কিন্তু ইংরেজি ভাষা আছে। কিন্তু তারপরেও আমরা আসলে ইংরেজিকে ভয় পাচ্ছি, ইংরেজিটা আমাদের শেখা হচ্ছে না এত বছর পড়ার পরেও। এটি কি আমাদের কারিকুলামে অথবা আমাদের শিক্ষা পদ্ধতির কোনো ভুল, নাকি সামগ্রিকভাবে আমাদের পঠন পাঠন, আমাদের শিক্ষণ পদ্ধতির কোনো ভুল? মানে এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করছেন? অ্যাকচুয়ালি মূলত এটা আমার কাছে একসময় প্রশ্ন তৈরি হতো, যে আসলে আমি আসলে ইংলিশের ভয়ে বেঞ্চে নিচে লুকিয়েছিলাম। আমি তো পরীক্ষায় পাশ করেছিলাম, তো আপনি যাদেরকে বলছেন আমিও তো তাদের মধ্যে একজন, যে আমি তো লেখাপড়া করেছি কিন্তু পারিনি। সো এই সেম সমস্যাটা সব জায়গায় হয়, স্কুল পড়ে, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় পড়ার পর আমরা ইংলিশটা পারি না। তাহলে কেন পারি না? সো মেইনলি হচ্ছে ইংলিশটাকে আমরা একটা সাবজেক্ট হিসেবে শিখি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দ্যাটস ওয়াই আসলে আমরা
পরীক্ষায় পাশ করি ঠিকই কোনো মতে, বাট কথা বলতে গেলে আমরা পারি না, কারণ আমরা তো ল্যাঙ্গুয়েজের মতো করে শিখি না এটা। না কখনো আপনার শিক্ষক আপনার সাথে ইংলিশে কথা বলে, না আপনি কখনো আপনার শিক্ষকের সাথে ইংলিশে কথা বলার সুযোগটা পান। সো যখন একটা লার্নিংয়ে আসলে প্র্যাকটিক্যাল লার্নিংটা না হয়, থিওরিটিক্যাল লার্নিং হয়ে যায়, তখন সেটা কী হবে, থিওরিটির মতো করে আপনি অনেক কিছু জানবেন, আপনি অনেক কিছু ইনফরমেশন জানেন, সেটাই কিন্তু হচ্ছে। মানে আপনি কিন্তু ইনফরমেশন আপনি কিন্তু ইংলিশটা জানেন না, বিষয়টা এরকমটা না। আপনাকে যখন আমি ইংলিশে বলি, ইফ আই স্পিক টু ইউ ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং টু ইউ। বাট আপনি বলতে গেলে পারছেন না, কারণ বলার প্র্যাকটিসটাই তো আসলে আমাদের কারিকুলামে নেই। না কখনো আপনার শিক্ষক বলেছেন, না আপনি বলেছেন, না আপনি কখনো মঞ্চে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছেন, না আপনি কারোর সাথে 1 ঘন্টা স্পিকিং করার চেষ্টা করেছেন, না আপনাকে এরকম একটা পরিবেশ দেওয়া হয়েছিল, কোনো কিছুই তো নেই। সো আসলে এই যে ইংলিশটাকে একটা শুধুমাত্র সাবজেক্ট হিসেবে শেখা, ভাষার মতো করে না শেখা এবং এটাকে প্র্যাকটিক্যাল না করা, তো এই একটা কারণে আসলে মেনলি আমার কাছে মনে হয় যে আসলে ইংলিশটা আমরা এত বছর পড়ার পরেও আমরা ইংলিশে আসলে কথা বলতে পারি না, বা কথা বলতে ভয় পায়, লজ্জা পায়, অনেক সময় চিন্তা করি মানুষ কী বলবে। সো যদি আমরা প্র্যাকটিক্যালি শিখতে পারি, যদি স্কুলগুলোকে আসলে বাস্তবায়ন করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ আমি আশা করি প্রত্যেকটা স্কুল কলেজে ছোটো ছোটো মানুষ, বড় মানুষ সবাই ইংলিশে কথা বলতে পারবে। দ্যাট মিনস সব কিছুই আসলে ঘুরে ফিরে একটা জায়গায় আসছে, সেটা হচ্ছে প্র্যাকটিসটা। প্র্যাকটিস। আচ্ছা, আর ভাই আপনি অনলাইনের প্রতি এই মুহূর্তে যেভাবে ফোকাস করছেন, আপনার অফলাইনের চাইতে অনলাইনে আপনার শিক্ষার্থী প্রচুর, এবং আপনি যেমনটি বললেন যে 10 লক্ষ শিক্ষার্থী টার্গেট, সেটিও অনলাইনেই বলেছেন। আর সময়টা আসলে অনলাইনের, এখন সবাই অনলাইনে প্রচুর সময় দেয়। তো আমি কি মানে জানতে পারি যে আপনি অনলাইন নিয়ে আসলে আপনার এই ফ্যাসিনেশনটা কেন? শুধু মানুষ অনলাইনে এখন সময় দেয় এই কারণেই, নাকি আপনার এটা নিয়ে স্পেশাল কোনো টার্গেট রয়েছে যে আসলে এটার মাধ্যমে আপনি শেখাতে চান? আসলে যারা আসলে চাকরি করে ওদের ইংলিশ শেখাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তারা ইংলিশটা শিখতে পারছে না। বর্তমানে যারা ইংলিশটা পড়াচ্ছে এখানে অনেক বেশি প্রবলেম আছে। এটা আসলে এখন আপনাকে যদি আমি বলি যে আপনি কি আসলে একটা নোকিয়া ফোন কিন্তু অনেক ভালো ছিল, বাট আইফোন আসার পর কিন্তু আসলে অ্যান্ড্রয়েড ফোন আসার পর কিন্তু নোকিয়া ফোন আস্তে আস্তে করে আপনাকে চলে গিয়েছে। বাট এখন আমাদের বাংলাদেশের অনলাইনে লার্নিং সিস্টেমটা এই নোকিয়ার মতোই পড়ে আছে। এই আগে যেভাবে পড়াতো আপনি যেভাবে চিনেন, এখনও সেম সিস্টেম। ফলে কী হচ্ছে, চাকরিজীবীরা অনেক জায়গায় ভর্তি হয়, শর্টকাট কোর্স করায় অনেকেই, অল্প সময় কোর্স করায়, সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন ক্লাস, কিছু লাইভ ক্লাস করায়। ফলে কী হচ্ছে, মানুষ শেখার আগ্রহ নিয়ে ভর্তি হচ্ছে, পেমেন্ট করছে, বাট দিন শেষে শিখতে পারছে না। সো আমরা চাই যে মানুষ যে এত ভুল ধারণা, এত ভুল সিস্টেম দিয়ে পড়াচ্ছে, ওই সিস্টেমগুলোকে নতুন একটা সিস্টেমে নিয়ে আসতে, এবং সবার পক্ষে তো আর কোচিং সেন্টারে গিয়ে ইংলিশ শেখাটা সম্ভব না। যারা চাকরিতে ঢুকে গিয়েছে ওদের পক্ষে রেগুলার 3 ঘন্টা 4 ঘন্টা করে ক্লাস করা কোনোভাবেই পসিবল না রেগুলার। কিন্তু ওদের ইংলিশটা না শিখতে পারলে ওরা ইনকামটা বাড়াতে পারছে না। সো এই যে তাদের এই বড় একটা বিপদ, এই বিপদ থেকে আমি তাদেরকে উদ্ধার করতে চাই। আমি চাই তাদেরকে ইংলিশটা ভালো করে শেখাতে, যাতে করে তারা বলতে পারে যে না, জীবনে ইংলিশ অনেক জায়গায় শিখেছি, অনেক জায়গায় প্রতারিত হয়েছি, অনেক কোর্সে আমি ভর্তি হয়েছি কিন্তু শিখতে পারিনি, কিন্তু প্র্যাকটিস ইংলিশের মাধ্যমে ওদের যে সিস্টেম তৈরি করেছে, এই সিস্টেমের মাধ্যমে আমি ইংলিশ শিখে ইনকাম বাড়াতে পেরেছি, আমার প্রমোশন হয়েছে, আমার কমিউনিকেশন স্কিল আমি ডেভেলপ করতে পেরেছি, আমার কনফিডেন্স আমি বাড়াতে পেরেছি। আমি চাই ওই সফলতার গল্পগুলো শুনতে। তো ওদের কিনে আসলে কেউ স্পেসিফিকলি কাজ করছে না। যারাই কাজ করছে তারা অফলাইনে কাজ করছে, বাট যেহেতু অনলাইনটা আসলে পড়াতে হয়, মানুষ নক করে, ওদেরকে অনলাইনে পড়াচ্ছে, বাট কোনো সিস্টেমে পড়াচ্ছে না। এই 50 বছর আর 30 বছর আগে যে সিস্টেম ছিল ওইটাই। বাট আমরা সেই নোকিয়াটাকে বাদ দিয়ে আমরা এখানে অ্যাপলটাকে নিয়ে এসেছি, আইফোনটাকে নিয়ে এসেছি, অ্যান্ড্রয়েড ফোনটাকে নিয়ে এসেছি, যাতে করে কি তারা স্মার্ট ওয়েতে লার্নিংটা করতে পারে। ফলে এবং সেটা ঘরে বসে তো আলহামদুলিল্লাহ অলরেডি তো অনেক মানুষ শিখছে, তারা সফল হচ্ছে। তো আমি চাই এটাকে কন্টিনিউ করতে, এবং এটা আরও বড় পরিসরে কন্টিনিউ করতে, যাতে করে ওদেরকে আমি সফল করতে পারি, এবং ওরা যেন একটা কথাই বলতে পারে, স্যার আমার ইংলিশ শেখার পর ইনকাম বেড়েছে। গ্রেট। আরে ভাই, ইংরেজিতেও আসলে মানুষ শেখে, এবং আমি ভূমিকাতেও বলেছি যে আসলে এটাকে আমরা অনেক বেশি কঠিন মনে করি, অনেকে ভয় পায় শিখতে গেলে, এবং শুরু করে একটা পর্যায়ে দেখা যায় অনেকে আবার পিছু হটে ইংরেজি শেখার ভয়ে। এটাকে আসলেই এত কঠিন? মানে এটা তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজই তো, নাকি? অ্যাকচুয়ালি আরবি ভাষা যদি আপনাকে প্রশ্ন করি যে কাইফা তাতাআল্লামুল ইংলিজিয়া মাহিয়া আশরাফু মুশকিলা ফি তাতাআল্লামুল ইংলিজিয়া, আপনি যদি আরবি ভাষা না জানেন এটা আপনার কাছে একটু কঠিন মনে হতেই পারে। আপনাকে যদি আমি জাপানি ভাষায় প্রশ্ন করি যে আনাতানু নামায় ওয়ান আন্দাসকা আনাতোয়া নানজিকারা নানজি মদে হাতারাকি মাস্কা সরে ওয়ান আন্দাসকা আনাতানু দাইগা কোয়া দোকোদেস্কা আনাতানু তমুদাসিও নামায় ওয়ান আন্দাসকা, অথবা কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। বাট ইফ আই স্পিক টু ইউ ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং টু ইউ, বাট ইউ ক্যান্ট স্পিক ইংলিশ কনফিডেন্টলি।
একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ভাষা শেখা আসলে অনেক সহজ যদি আপনি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারেন। Right. 3 মাস জাপানিজ ভাষা শিখে মানুষ জাপান চলে যাচ্ছে, 3 মাস কোরিয়ান ভাষা শিখে মানুষ কোরিয়া চলে যাচ্ছে। আমরা কেন এত বছর মাথার চুল পাকিয়ে ফেলছি কিন্তু ইংলিশে কথা বলতে পারি না? কারণ আমরা শুধু থিওরি মুখস্থ করে অভ্যস্ত, বাট প্র্যাকটিসটা আমরা করি না। সো আপনি পানিতে না নেমে সাঁতার কাটা যেমন বিপদের লক্ষণ, আপনি সারাদিন ইউটিউবে ড্রাইভিং শেখার ভিডিও দেখে রাস্তায় গাড়ি চালানো যেমন অ্যাক্সিডেন্টের লক্ষণ, ঠিক তেমনি করে সারাদিন ইউটিউবে ভিডিও দেখা, সারাদিন বিভিন্ন বই কেনা, বিভিন্ন কোর্সের শিক্ষকের ভিডিও দেখা, এগুলা করে মুখে না বলাও আসলে একটা বিপদের লক্ষণ। সো যে কোনো ভাষা আসলে শেখা অনেক সহজ যদি আপনি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারেন। হয়তো আপনাকে কিন্তু বলি যে আসলে সাঁতার কাটা কি সহজ নাকি কঠিন, যে সে জানে না তার জন্য কঠিন। সাইকেল চালানো কি কঠিন না সহজ, যে জানে না তার জন্য কঠিন। তার মানে সব কিছুই কঠিন, আবার সব কিছুই সহজ, ডিপেন্ড করে যে আপনি আসলে কি জানেন কি জানেন না। যখন আপনি রাইট ওয়েতে প্র্যাকটিস করেন তখন আপনি খুব দ্রুত এটা শিখতে পারবেন। সো আমি মনে করবো আসলে কঠিন বা সহজ সেটা ডিপেন্ড করে আসলে আমাদের সিচুয়েশনের উপর। সো আমরা যদি একটা রাইট ওয়েতে প্র্যাকটিসটা করতে পারি তাহলে শুধু ইংলিশ না, ইউ ক্যান লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। আরিফ ভাই, আপনি খুব চমৎকার করে আপনার আইডিয়াগুলো বলছিলেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার শেখার জার্নিটা, গল্পগুলো যারা আপনার কাছ থেকে শিখেছে, কিভাবে শিখেছে, অথবা আপনার যে প্রতিষ্ঠান প্র্যাকটিস ইংলিশ, আপনার বই, সব কিছু নিয়ে আমি নিজেও যেমন এই এপিসোড থেকে অনেক শিখেছি, আমার দর্শকরা নিশ্চয়ই অনেক বেশি কিছু শিখতে পেরেছে এবং অনেক বেশি অভিজ্ঞতা তারা এখান থেকে নিতে পারবে। আই থিঙ্ক আমি একটু শেষ করতে চাই এভাবে দর্শকদের উদ্দেশ্যে। আমি আপনার কিছু সর্বশেষ কথা শুনতে চাই, যে কথাগুলো দর্শকরা অমূল্য বাণী হিসেবে তারা ধরে রাখবে তাদের মানসপটে। ওকে, সো আমি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই সেটা হচ্ছে, আচ্ছা, ইংলিশে অনর্গল কথা বলতে পারে কিন্তু বেকার বা কম টাকা বেতনে চাকরি করে এরকম কাউকে আপনি চিনেন না। তার মানে ইংলিশ যে জানে সে অবশ্যই ইনকামটা বেশি করে করে। আপনি এরকম একটা লোক পাবেন না। এই বর্তমানে বাংলাদেশে 40 লক্ষ বেকার, কিন্তু আপনি একটা লোক দেখান তো যে ইংলিশে অনর্গল কথা বলতে পারে কিন্তু বেকার, একটা লোকও নেই। তারপরে দিন শেষে আপনাকে আমি একটা কথাই বলবো, আপনি লেখাপড়া করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দিন শেষে আপনি একটা জিনিস চান, এটা কি ইনকাম। সো ইনকাম বাড়াতে হলে আপনার ইংলিশ শিখতে হবেই। তো যেহেতু দিন শেষে আপনাকে শিখতেই হবে, দেরি না করে, বিভিন্ন জায়গায় ছুটাছুটি না করে আজ থেকে ইংলিশে কথা বলা শুরু করুন, ইংলিশটা রেগুলার শেখা শুরু করুন, এবং দিন শেষে আপনার ইংলিশটা শিখতে পারলে আপনার বিভিন্নভাবে, শিক্ষার্থী হলে সেখানেও ইনকাম বাড়বে, হয়তো বা আপনি অনেকভাবে ইনকাম বাড়াতে পারবেন। আপনি চাকরিজীবী হলে সেখানেও আপনি বিভিন্নভাবে আপনার গ্রোথ বা ইনকাম বাড়াতে পারবেন। আপনি ব্যবসায়ী হলে সেখানেও আপনি ইনকাম বাড়াতে পারবেন। মানে আপনার প্রত্যেকটা স্টেজে আপনার এই দক্ষতাটা থাকলে আপনি ইনকামটা বাড়াতে পারবেন। এবং দিন শেষে যখন আপনার ইনকাম থাকবে, আপনার ইংলিশের দক্ষতা থাকবে, তখন আপনি নিজে একজন কনফিডেন্ট মানুষ থাকবেন। সো আমি চাই আপনি একজন কনফিডেন্ট মানুষ হন, আমার মতো ইংলিশে কথা বলার ওই বেঞ্চের নিচে না লুকান। তো আমি চাই আপনাকে সফল করতে। তো যদি আমাদের কোনো হেল্প লাগে আপনি আমাদের কাছে হেল্প নিতে পারেন, আই এম হেয়ার টু হেল্প ইউ। আর আমি একটা কথাই বলবো, আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন, প্লিজ ইংলিশটা আপনি যে কোনোভাবে হোক ইংলিশটা শিখুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার আরিফুল ইসলাম, আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান প্র্যাকটিস ইংলিশ, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। অনেকগুলো প্রশ্ন আপনি আমাকে করেছেন যেগুলো আমার মাথায় কখনোই ছিল না। সো আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম প্র্যাকটিস ইংলিশের সিইও অ্যান্ড ফাউন্ডার মিস্টার আরিফুল ইসলাম। তিনি তার ইংরেজি শেখার জার্নিটা আমাদের সাথে শেয়ার করেছেন। তার এই জার্নি থেকে আমরা খুব সহজেই বুঝতে পেরেছি যে ইংরেজিকে আমরা যতটা ভয় পাই, এটি আসলে ততটা ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। বরং আমরা যদি তার যে অনলাইন কোর্স রয়েছে সেখানে মাত্র 90 দিনের একটি চ্যালেঞ্জের কথা তিনি বলেছেন, আমরা যদি মাত্র 90 দিন আমাদের নিজেদের ডেডিকেশনটা দিতে পারি, আই থিঙ্ক আমরা ইংরেজিটা খুব ভালো করেই শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইংরেজি শেখার মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাব, আমাদের বাংলাদেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা করে, এবং আমাদের আজকের এই প্রোগ্রামটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার আহ্বান জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।